আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছি ভালো আছি, নিরাপদে আছি, তাই না? অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা, এবং আজকের চ্যাপ্টারটা অনেক বিরক্তিকর চ্যাপ্টার, কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। জৈব রসায়ন। জৈব রসায়ন তোমরা একটু চিন্তা করো ভাই, ইন্টারমিডিয়েটে থাকতে জৈব রসায়ন শেষ করতে তোমাদের হয়তো সময় লাগতো 2 মাস, আরো বেশি, মিনিমাম 4-5 মাস, 3-4 মাস লাগছে জৈব রসায়ন শেষ করতে। আমাকে শেষ করতে হবে 2টা ক্লাসে। সো একটু হেল্প করতে হবে তোমাদেরকে। তোমরা যদি মন দিয়ে ক্লাসটা করো, আশা করি পরবর্তী 2 ঘন্টা তোমার কোনো লস হবে না। ওকে? সাউন্ড এবং ভিডিও যদি ঠিক থাকে ভাইয়া, একটু কনফার্ম করো যে অল ওকে, সাউন্ড এবং ভিডিও ঠিক আছে। আচ্ছা, ওকে। জৈব রসায়ন শুরু করার আগে একটু বলি ভাইয়া, এই চ্যাপ্টারটা অনেকে পড়তে চায় না। অনেকে আমাকে কোশ্চেন করছে, ভাই এই চ্যাপ্টারটা বাদ দিলে অসুবিধা কি? এই চ্যাপ্টারটা বাদ দিলে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়তো তোমাকে বাদ দিয়ে দিবে। মানে কি? মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসে 25টা, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে 4টা বা 5টা। এই 4টা বা 5টা শুধু এখানেই ঝামেলা না, মূল পার্থক্যকারী কোশ্চেন গুলো আসে এই চ্যাপ্টারটা থেকে। কিছু কিছু চ্যাপ্টার খুবই সহজ ব্যা, ওগুলা সবাই মার্কস পায় ভর্তি পরীক্ষায়, 50-60 ম্যাক্সিমামই পায়। একটু যারা পড়াশোনা করে ও সহজ চ্যাপ্টার গুলা সবাই পারে, কিন্তু কঠিন চ্যাপ্টার গুলা কেউ কেউ পারে, কেউ কেউ পারে না। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে সেরকম একটা চ্যাপ্টার। এই যে 4টা বা 5টা কোশ্চেন আসবে, দেখা যাবে কেউ 4-এ 4 বা 5-এ 5ই পাবে, আবার কেউ 1-2ও পাবে না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, যারা ভালো করতে চাও, যারা ভালো মেডিকেল কলেজে চান্স পেতে চাও, যাদের টার্গেট বা স্বপ্ন ডিএমসি সলিমুল্লাহ, তারা অবশ্যই জৈব রসায়নটা খুব ভালো মতো পড়বা। জৈব রসায়ন চ্যাপ্টারটা আমি কঠিন বলবো, কিন্তু অসম্ভব বলবো না। যদি ভালো মতো পড়ো, যদি মন দিয়ে পড়ো, ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে আমার স্টুডেন্টরা 100% মার্কস পাবে। ঠিক আছে? ওকে। জৈব রসায়ন আজকের অর্ধেক ক্লাস হচ্ছে 2.11.3 পর্যন্ত, অ্যালকোহলের আগ পর্যন্ত, এবং পরের ক্লাস হচ্ছে অ্যালকোহল থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে? সো নেক্সট দিন তোমাদের যে পরীক্ষা হবে আজকের পড়ানোর ভিতর থেকেই হবে, মানে যা পড়াবো তার উপর পরীক্ষা। ক্লিয়ার? ওকে, আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে পড়াশোনা শুরু করি। ক্লাসটা পুরোপুরি যদি মনোযোগ না দাও, তোমরা পারবা না। আবারও বলতেছি, রিকোয়েস্ট করতেছি, 2 ঘন্টা সময় লাগবে, বাট 2 ঘন্টা পর তোমার কাছে আফসোস থাকবে না, না ভাই আমি কষ্ট করছি কিন্তু অনেকটুকু শিখতে পারছি। ওকে? আচ্ছা, জৈব রসায়ন এই চ্যাপ্টারটার মেইন বই হচ্ছে হাজারি স্যারের বই, এটাই ভালো মতো পড়ো, পাশাপাশি ক্লাস নোটগুলো একটু একটু পড়ো, কিন্তু হাজারি স্যারের বইটাই ভালো মতো পড়বা। কিছু টপিকস আছে বুঝানোর মতো, কিছু টেকনিক দিয়ে পড়ানো যায়, ওগুলো আমি ক্লাসে তোমাদেরকে টেকনিক বা টপিকস বুঝিয়ে দিব, ওটা ইজি পড়া। কিন্তু শুরুতেই বলে নেই, জৈব রসায়ন কিছু পড়া আছে মুখস্থ, যেমন ভাইয়া গলনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক কত, তড়িৎ ঋণাত্মকতার মান কত, এগুলো মনে থাকে না, আমারও মনে থাকে না। আমি আজকে পড়লে 2 দিন পরে ভুলে যাই। আমি যে কাজটা করতাম তোমাদের মতো থাকতে, আমি তোমাদের মতো যখন ছিলাম জৈব রসায়নের জন্য আলাদা একটা নোট খাতা বানাই ফেলছিলাম। ওই খাতাটাতে যে লাইনগুলো মনে থাকে না, সংখ্যামূলক তথ্যগুলা নোট করে রাখতাম পড়ার সময়। 2 দিন পরে ভুলে যেতাম, কিন্তু ভুলে গেলে আমার আর বই খোলা লাগতো না, ওই খাতাটাই আমি চট করে একবার রিভিশন দিয়ে দিতে পারতাম। ফাইনাল পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন সকালবেলা আমি আমার ওই খাতাটা সুন্দর আধা ঘন্টায় রিভিশন দিয়ে দিতে পারছি। কিন্তু বইয়ের ভিতরে যদি আমি রাখতাম, আধা ঘন্টায় আমার পক্ষে রিভিশন দেওয়া সম্ভব হতো না। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি, কিছু টপিকস আছে মুখস্থ,
এই মুখস্থ টাইপ পড়াগুলা তোমরা যদি কষ্ট করে একটু নোট করে রাখো, ফাইনাল পরীক্ষার আগে পড়া সহজ হবে। আর যে পড়াগুলো বুঝার মতো সেগুলো তো অবশ্যই বুঝে বুঝে ক্লাসে শেষ করে ফেলবো ক্লাসের পড়া। তাহলে আমি পড়া শুরু করি। জৈব রসায়ন টপিকস নাম্বার হচ্ছে 2.0। এটা কোন বই, কবের বই, কিসের বই কোনো অসুবিধা নাই, এটা সবার বইয়ে সেম আছে। 2020, 2019, 18 সেম, চেঞ্জ নাই। ঠিক আছে, নতুন এডিশনের বইয়ে এই চ্যাপ্টারে কোনো কিছু যোগ করে নাই। আমি টপিকস নাম্বার ধরে পড়াবো। 2.0 জৈব রসায়ন। জৈব রসায়ন কাকে বলে সেটা তোমরা জানো। আমরা জানি জৈব যৌগ মানে কার্বনের যৌগ। তাহলে জৈব যৌগে কোন পরমাণুটা অবশ্যই থাকবে? উত্তর হচ্ছে কার্বন। কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হলে তাকে কি বলে? উত্তর হচ্ছে হাইড্রোকার্বন। সো জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন অথবা তাদের জাতক। তার মানে হাইড্রোকার্বনের জাতককে কি যৌগ বলা হয়? জৈব যৌগ বলা হয়। এটা ইজি পড়া। ইম্পর্টেন্ট হচ্ছে পরেরটা 2.0.1 প্রাণশক্তি মতবাদ। হাইড্রোকার্বনের জাতক জৈব যৌগ, এখানে কথাগুলো একটু দেখো। এটা বর্তমানে আমরা জানি জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বনের জাতক, কিন্তু আগে কিন্তু এই মতবাদ ছিল না। জৈব যৌগটার নাম জৈব কেন হয়েছে? জৈব এই শব্দের সাথে মিল আছে, জীব বা জীবন। আগে মনে করা হতো জীবদেহে যে যৌগগুলো পাওয়া যায় শুধুমাত্র তারাই হচ্ছে জৈব যৌগ। যেমন ইউরিয়া। ইউরিয়া মানব দেহে তৈরি হয় এবং প্রস্রাবের সাথে ইউরিয়া বের হয়ে যায়, সো ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ। অন্যদিকে মাটি, বালি ওগুলা জীবদেহে হয় না, ওগুলা হচ্ছে অজৈব যৌগ। জৈব অজৈব যৌগের নামকরণ করা হয়েছে জীব বা জীবন থেকে। পরীক্ষায় কোশ্চেন যেটা আসবে সেটা একটু দাগাই দিচ্ছি আমি তোমাদেরকে। জৈব এবং অজৈব যৌগের নামকরণ কে করেন? বিজ্ঞানীর নাম হচ্ছে বার্জেলিয়াস। তাহলে জৈব অজৈব যৌগের নামকরণ কে করেন? বার্জেলিয়াস। কত সালে নামকরণ করেন? 1808। নামকরণ করছে 1808, কিন্তু উনার যে মতবাদ প্রাণশক্তি মতবাদ ওটা কিন্তু উনি 1808-এ দেয় নাই। প্রাণশক্তি মতবাদটা উনি দিয়েছে 1815 সালে। তাহলে তোমরা মনে রাখবা পতে প্রাণ, পতে 15। তাহলে প্রাণশক্তি মতবাদ কত সালে দেয়া হয়? উত্তর হচ্ছে 15 সালে। এই মতবাদটা ভুল প্রমাণ করে বার্জিলিয়াসের নিজের ছাত্র ফ্রেডরিক উইলার। ফ্রেডরিক উইলার 1828 সালে অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানাইড থেকে জৈব যৌগ ইউরিয়া তৈরি করেন। ইউরিয়া একটা জৈব যৌগ, বাট ল্যাবরেটরিতে এই জৈব যৌগটা সর্বপ্রথম কে তৈরি করেন? ফ্রেডরিক উইলার। ফ্রেডরিক উইলার বলছে যেখানে হাইড্রোকার্বন থাকবে তারা বা তাদের জাতকরা হচ্ছে জৈব যৌগ। এবং আমরা এখন জৈব রসায়নের সংজ্ঞা হিসেবে ফ্রেডরিক উইলারের কথাটাই পড়ি। সো যদি কোশ্চেন আসে জৈব রসায়নের জনক কে, উত্তর হচ্ছে ফ্রেডরিক উইলার। ওকে, তাহলে ব্যাস সামারি 2.0.1 থেকে তোমাদের কি পড়তে হবে? এটা হচ্ছে সামারি। 3টা সাল পড়তে হবে: 1808, 1815, 1828। প্রথম 2টা করছে বার্জিলিয়াস আর লাস্টেরটা হচ্ছে ফ্রেডরিক উইলার। প্রথমটা হচ্ছে জৈব অজৈব নামকরণ করেন, দ্বিতীয়টা হচ্ছে প্রাণশক্তি মতবাদ দেন, আর তৃতীয়টা হচ্ছে ল্যাবরেটরিতে জৈব যৌগ প্রস্তুত করেন। এইটাই মূল কথা। ঠিক আছে, পরের পেজে 2.0.2 ওখানে দেখো তার উপরের লাইনটা বোল্ড করে লেখা আছে জৈব রসায়নের জনক বলা হয়। ওই লাইনটা একটু আগে আমি তোমাদেরকে বলছি কাকে জৈব রসায়নের জনক বলা হয়। উত্তর হচ্ছে ফ্রেডরিক উইলার। এবার আসো 2.0.2 জৈব যৌগের প্রাচুর্য। এখানে একটা কথা আছে 80 লক্ষ। তাহলে জৈব যৌগের সংখ্যা কত? 80 লক্ষের বেশি। আর অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষের মতো। দেন ওই লাইনই দেখো একটা কথা আছে 3টি। তাহলে জৈব যৌগের প্রাচুর্যের কারণ কয়টি? 3টি। নিচে দেখো তুমি 3টা শব্দ বোল্ড করে আবার দাগানো আছে: সমানুতা, পলিমারকরণ আর ক্যাটেনেশন। এবার একটু শুনো ভাইয়া, চিন্তা করো স্টাফদের কাছে যেখানে 3টা অপশন থাকে ওখান থেকে কোশ্চেন করা কি খুবই সহজ না? 3টা অপশনের সাথে আরেকটা অপশন যোগ করে দিলেই কোনটি নয় এই টাইপের কোশ্চেন হয়ে যায়, রাইট?
ধরো এখান থেকে স্যাররা একটা কোশ্চেন করবে, জৈব যৌগের প্রাচুর্যের কারণ নয় কোনটি, রাইট? তাহলে তিনটা যে জায়গায় থাকে তোমরা ওই তিনটা জায়গাগুলা খুব ভালো মতো পড়বা, ঠিক আছে? তিনটা কারণ, তিনটা উদাহরণ, তিনটা শর্ত, তিনটা বৈশিষ্ট্য, স্যাররা তিনটা যেখানে অপশন পায় ওখান থেকে কোশ্চেন গুলা খুব বেশি দেয়। তাহলে জৈব যৌগের প্রাচুর্যের কারণ তিনটা, এই তিনটা কারণ আমরা মনে রাখবো কিভাবে? জৈব যৌগের প্রাচুর্যের কারণ হচ্ছে ক্যাপস। ক্যাপস কথাটা মনে রাখলেই চলবে বেয়া। ক্যাপসের কে দিয়ে ক্যাটেনেশন, প দিয়ে পলিমারকরণ, আর স দিয়ে সমানতা। তাহলে জৈব যৌগের প্রাচুর্যের কারণ হচ্ছে ক্যাপস। ক্যাপস কথাটা যদি মনে রাখতে পারো তাহলে এই কোশ্চেনটার উত্তর দাও। জৈব যৌগের প্রাচুর্যতার কারণ নয় কোনটি? ক্যাটেনেশন, সমানুতা, উদ্দায়িতা, পলিমারকরণ। কি হবে উত্তর? এস মুনিরা জান্নাত, আসিয়া জান্নাত, তাসনিমা জান্নাত, সব জান্নাতরা উত্তর দিতেছে আজকে। ইয়েস। তাহলে প্রাচুর্যের কারণ তিনটা আমরা মনে রাখলাম হচ্ছে ক্যাপস। এবার আগের এখানে ফেরত আসি, ক্যাটেনেশন কি? ক্যাটেনেশন থেকে তোমরা শুধুমাত্র একটা শব্দ পড়ো, জাস্ট একটা শব্দ, শিকল, আর কিছু পড়ার দরকার নাই। ল্যাটিন ক্যাটেনা শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে শিকল। তাহলে ক্যাটেনা শব্দের অর্থ কি? শিকল, ঠিক আছে? তাহলে শিকল কথাটা থাকলে ওটার উত্তর হচ্ছে ক্যাটেনেশন। অনেকগুলা কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়ে লম্বা লম্বা শিকল গঠন করার পদ্ধতিকে কি বলা হয়? উত্তর হচ্ছে ক্যাটেনেশন। এত বড় ডেফিনেশন মনে রাখার দরকার নাই ভাইয়া, তুমি জাস্ট মনে রাখবা ক্যাটেনা মানে শিকল। ওকে, ক্যাটেনা মানে শিকল। ক্যাটেনেশনের পরের পেজে যাই, আমরা জৈব রসায়নের থার্ড পেজে দেখবো একটা ফুটবলের মতো ছবি আছে, এই যে ফুলারিন্স। এখান থেকে কি পড়বো ভাইয়া? আমি লাইনগুলো দাগাই দিচ্ছি, একটু পরে আবার সামারিটাও দেখাই দিব। ক্যাটেনেশনের উদাহরণ কোনটা? উত্তর হচ্ছে ফুলারিন্স। ফুলারিন্স কত সালে আবিষ্কার হয়? 1985। ফুলারিন্সে বিভিন্ন রকম কার্বন থাকতে পারে, 50, 60, 70, বাট সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে C60। এই গঠনটাই ফুটবলের মতো বা ভূগোলক আকৃতির গম্বুজের মতো। তাহলে ফুলারিন্সের আকৃতি কেমন? ভূগোলক আকৃতির গম্বুজ। যেহেতু 60টা কার্বন, C60 এক একটা কার্বন 12 হলে 6 12 72, দ্যাট মিন্স ফুলারিন্সের আণবিক ভর হচ্ছে 720। ঠিক আছে? নিচে কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলো একটু দেখে নিও, এর বেশি কিছু এখান থেকে পড়তে হবে না। তাহলে ফুলারিন্সের সামারিটা দেখো, এই যে ক্যাটেনেশনের উদাহরণ হচ্ছে ফুলারিন্স। ফুলারিন্সের বিভিন্ন রূপভেদ আবিষ্কার হয় 1985 সালে। সালটা একটু ব্লার হয়ে গেছে, এটা খেয়াল রেখো, 1985। দেন বিভিন্ন স্ট্রাকচারের ভিতর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে C60। বুকমিনিস্টার ফুলার, তার আকৃতিটা হচ্ছে ভূগোলক আকৃতির গম্বুজ। ফুলারিন্সের আকৃতি ভূগোলক আকৃতির গম্বুজ। ওকে, পরের পেজে সমানুতার পলিমারকরণ, এখান থেকে পড়ার দরকার নাই বেয়া। সমানুতার পলিমারকরণ আমরা পরে একটু পরে ডিটেলস পড়ব। এবার 2.0.3 তুমি খেয়াল করো একটা বক্স, জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্যকারী বক্স। এই বক্স পড়ার আগে আগে তোমাদের বলে দেই, এই ধরনের বক্স থেকে কোশ্চেন আসে সত্য মিথ্যা। ধরো এক পাশ থেকে 3টা লাইন, আরেক পাশ থেকে একটা লাইন, মোট 4টা লাইন তুলে দিয়ে বলবে জৈব যৌগের বৈশিষ্ট্য 9 কোনটা, অথবা অজৈব যৌগের বৈশিষ্ট্য কোনটা। ইজি কোশ্চেন গুলো আমাদের পারতে কোনো কষ্ট হয় না, বাট নিচের কোনটি বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি সত্য নয়, এই টাইপের কোশ্চেন গুলো আমাদের ঝামেলা হয়। সো এই টাইপের কোশ্চেন গুলা বা সত্য মিথ্যা কোশ্চেন গুলা কিভাবে পড়বো? আগে বলতেছি বক্স মানে সত্য মিথ্যা। এই বক্স দুই পাশ মুখস্থ করতে হয় না,
আমরা এক পাশ মুখস্থ করব, আরেক পাশ হবে তার বিপরীত। এর জন্য তো এগুলো পার্থক্য সূচক বৈশিষ্ট্যকারী বক্স, তাই না? তাহলে আমরা জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো, আর অজৈব যৌগ হবে তার বিপরীত। এখানে আবার কিছু সুবিধাজনক কথা আছে। জৈব যৌগের বৈশিষ্ট্যগুলা ম্যাক্সিমাম ক দিয়ে, ক অথবা না দিয়ে, 8টা বৈশিষ্ট্য আমরা ক না, ক দিয়ে আর না দিয়ে মনে রাখতে পারবো। এই যে দেখো, আমি জৈব যৌগগুলা দেখাচ্ছি, অজৈব তোমাদের মনে রাখার দরকার নাই, জৈব মনে রাখলেই অজৈব পারবা। 5টা ক কি কি হয় দেখো। কতে কার্বন, কতে ক্যাটেনেশন, কতে কম, কম গলনাঙ্ক, কম স্ফুটনাঙ্ক, কম গতি। তাহলে এটা জৈব যৌগের বৈশিষ্ট্য 5টা ক: কার্বন, ক্যাটেনেশন, কম গলনাঙ্ক, কম স্ফুটনাঙ্ক, আরেকটা হচ্ছে কম গতি। আর 3টা হচ্ছে না। 3টা না কি কি দেখো, একটা হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না, একটা তড়িৎ পরিবহন করে না, আরেকটা হচ্ছে দহনের পরে অবশেষ থাকে না। তাহলে জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ক আর না। এখান থেকে আমরা অজৈব পারবো কিভাবে। জৈব যৌগে অবশ্যই কার্বন থাকবে, তাহলে অজৈব যৌগে কার্বন থাকতেও পারে, নাও থাকতে পারে। জৈব যৌগ ক্যাটেনেশন দেখায়, তার মানে অজৈব যৌগ ক্যাটেনেশন দেখায় না। জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, দ্যাট মিন্স অজৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। জৈব যৌগের বিক্রিয়ার গতি মন্থর বা কম গতি, দ্যাট মিন্স অজৈব যৌগের বেশি বা দ্রুত গতি। জৈব পানিতে দ্রবীভূত হয় না, অজৈব হয়। জৈব তড়িৎ পরিবহন করে না, অজৈব করে। দহনের পরে অবশেষ থাকে না, দ্যাট মিন্স ওপাশে অবশেষ থাকে। বুঝতে পারছো? তাহলে ভাই যদি কোশ্চেন আসে জৈব যৌগের বৈশিষ্ট্য 9 কোনটা বা অজৈব যৌগের বৈশিষ্ট্য কোনটা, আশা করি তোমরা পারবে। আমি একটা কোশ্চেন করি তাহলে তোমাদেরকে, উত্তর দাও। অজৈব যৌগের বৈশিষ্ট্য 9 কোনটা? আবার বলছি, অজৈব যৌগের বৈশিষ্ট্য 9 কোনটা? অপশন এ, অজৈব যৌগে কার্বন থাকতেও পারে, নাও থাকতে পারে। অপশন বি, অজৈব যৌগ ক্যাটেনেশন দেখায় না। অপশন সি, অজৈব যৌগ পানিতে দ্রবীভূত হয় না। অপশন ডি, অজৈব যৌগ তড়িৎ পরিবহন করে। কি হবে উত্তর? অদিতি দেখো না, গ সি হবে। আমি আবার বলি ভাইয়া, অজৈব যৌগের বৈশিষ্ট্য 9 কোনটা? অজৈব যৌগে কার্বন থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা বৈশিষ্ট্য। অজৈব যৌগ ক্যাটেনেশন দেখায় না, ওটাও বৈশিষ্ট্য। অজৈব যৌগ পানিতে দ্রবীভূত হয় না, এটা বৈশিষ্ট্য না। তাহলে উত্তর হচ্ছে সি। ঠিক আছে, দ্যাট মিন্স আমরা জৈব অজৈবের বৈশিষ্ট্য এই একটা পাশ করে ফেললেই পারবো। ঠিক আছে, পরের পড়ায় আসো। 2.1 জৈব যৌগের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ থেকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ব্যাক কয় শ্রেণীতে বিভক্ত। যদি কোশ্চেন আসে জৈব যৌগ কয় শ্রেণীতে বিভক্ত, অথবা মুক্ত শিকল যৌগ কয় শ্রেণীতে বিভক্ত, বদ্ধ শিকল যৌগ কয় শ্রেণীতে বিভক্ত, কার্বোসাইক্লিক কয় শ্রেণীতে, অ্যালিসাইক্লিক, হেটারোসাইক্লিক কয় শ্রেণীতে বিভক্ত, সবার উত্তর হচ্ছে ভাইয়া 2। তাহলে কয় শ্রেণীতে বিভক্ত জৈব রসায়নের সবাই কয় শ্রেণী? 2 শ্রেণী। উত্তর 2। একটা ঝামেলা শেষ, উত্তর আসবে 2। দেন তুমি খেয়াল করো এখানে জৈব রসায়নের সংজ্ঞা, মুক্ত শিকল যৌগের সংজ্ঞা, তারপরে বদ্ধ শিকল, সম্পৃক্ত, অসম্পৃক্ত, কার্বোসাইক্লিক, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক, হেটারোসাইক্লিক সবার সংজ্ঞা আছে। এই সংজ্ঞাগুলো আমাদের মুখস্থ করার দরকার নাই, আমরা এগুলা বুঝে বুঝেই উত্তর দিতে পারবো। কিভাবে বুঝে বুঝে উত্তর দিবে একটু খেয়াল করো ভাইয়া। জৈব যৌগের সংজ্ঞা আমরা পড়লাম, হাইড্রোকার্বনের জাতক। জৈব যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? 2 শ্রেণী, মুক্ত শিকল, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল যৌগ কাকে বলে?
মুক্ত মিন্স ফ্রি। তাহলে যে যোগের দুই প্রান্ত কখনোই যুক্ত হয় না তাকে কি যৌগ বলে? উত্তর হচ্ছে মুক্ত শিকল। আর বদ্ধ মিন্স জোড়া লেগে একটা চক্র গঠন করে। যে যোগের দুই প্রান্ত যুক্ত হয়ে চক্র বা বলয় বা সার্কেল গঠন করে তাকে কি যৌগ বলে? উত্তর হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে দুই, সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে একক বন্ধন, অসম্পৃক্ত মানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন। তার মানে হচ্ছে অ্যালকেন সম্পৃক্ত, অ্যালকিন অ্যালকাইন অসম্পৃক্ত। ওদিকে বদ্ধ শিকল যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে দুই, কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিকের সংজ্ঞা মুখস্থ করতে হবে না। কার্বো মিন্স কার্বন, সাইকেল মানে চক্র। তাহলে যে যৌগের চক্র কাঠামো শুধুমাত্র কার্বন দিয়ে গঠিত তাকে কি বলে? কার্বোসাইক্লিক। আর হেটারো মানে আলাদা বা ভিন্ন, যার চক্রে কার্বন ছাড়া আলাদা পরমাণু থাকে তাকে কি বলে? হেটারোসাইক্লিক। দেন কার্বোসাইক্লিক যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে দুই, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিকের সংজ্ঞা নামের ভিতরেই আছে। অ্যালি মিন্স অ্যালিফেটিক, কিন্তু সাইকেল মানে চক্র। যে যৌগের গঠন চক্রাকার কিন্তু বৈশিষ্ট্য অ্যালিফেটিক তাকে কি বলে? অ্যালিসাইক্লিক। আর অ্যারোমেটিক মানে বেনজিন। যে যৌগে বেনজিন থাকে বা বেনজিনের জাতক থাকে তাকে কি যৌগ বলে? অ্যারোমেটিক। ওদিকে হেটারোসাইক্লিক যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? দুই, হেটারো অ্যালিসাইক্লিক আর একটা হেটারো অ্যারোমেটিক। নাম পারলেই সংজ্ঞা পারা যাবে। তাহলে এই সংজ্ঞাগুলো একবার শুধু রিডিং করে ফেলবা, মুখস্থ করার দরকার নাই। ইম্পর্টেন্ট যেটা এখানকার উদাহরণগুলা তুমি খেয়াল করো। হেটারোসাইক্লিক, কার্বোসাইক্লিক, অ্যালিসাইক্লিক সবার উদাহরণের এখানে কিছু সংকেত দেখা যায়, গাঠনিক সংকেত, এবং তার নিচে বাংলা নাম দেখা যায়। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাতে এরকম গাঠনিক সংকেত আসবে না, আসে না, আমি দেখে নিয়ে আসতে। তাহলে এরকম গাঠনিক সংকেতগুলো পড়ার দরকার নাই। কিন্তু এই যে বাংলা নামগুলা, এই নামগুলা একটু মুখস্থ করে ফেলবে। যদি কোশ্চেন আসে নিচের কোনটা অ্যালকেন, নিচের কোনটা অসম্পৃক্ত, নিচের কোনটা অ্যারোমেটিক, আশা করি তোমরা পারবা। তাহলে আবার বলি, এখানে সবগুলা দুই শ্রেণীতে বিভক্ত। এদের সংজ্ঞাগুলা বুঝে বুঝে একবার দুইবার রিডিং করে ফেলবো, আর উদাহরণ থেকে শুধুমাত্র বাংলা নামটুকু পড়বো। ওকে, 2.1 পড়া এতটুকুই। এবার আসো 2.1.2। সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব। শুধুমাত্র ফার্স্ট লাইনটা পড়লেই হবে। এই তত্ত্বটা কত সালে দেয়া হয়? 1916। কে দিছে? লুইস। কথা শেষ। এমসিকিউতে কখনো বলবে না সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব আলোচনা করো। সো আমার আলোচনার দরকারই নাই, আমি শুধুমাত্র লুইস 1916 পড়লাম। এখানে আলোচনা করছি, এটা বাদ। এমসিকিউতে যেটা আসে না সেটা আমরা পড়ি না। এইবার এই পেজে তোমরা একটু খেয়াল করো। মিথেন অণুর গঠন, তার নিচে লেখা আছে মিথেন অণুতে সমযোজী বন্ধন 4টা। দেন ইথেন অণুতে সমযোজী বন্ধন 7টা। ইথিলিনে কয়টা এটা লেখা নাই, বাট কয়টা অন্য বইয়ে আছে। মিথাইল অ্যালকোহল অণুতে সমযোজী বন্ধন 5টা। তাহলে কার সমযোজী বন্ধন কয়টা? এটা আসতে পারে, কিন্তু এটা আমাদের মুখস্থ করা লাগবে না। সিম্পল একটা টেকনিক আছে। টেকনিকটা কি? তুমি মনে রাখবা সমযোজী বন্ধন যৌগটার মোট পরমাণু থেকে এক কম। সমযোজী বন্ধন মোট পরমাণুর থেকে এক কম। যেমন মিথেন, মিথেনের সংকেত হচ্ছে CH4। তাহলে এখানে পরমাণু আছে 5টা, একটা কার্বন 4টা হাইড্রোজেন, 5টা, তাহলে এক কম। তাহলে মিথেনের সমযোজী বন্ধন কয়টা? 4টা। ইথেন C2H6 পরমাণু হচ্ছে 6টা, তাহলে সমযোজী বন্ধন এক কম। সরি, পরমাণু 8টা, 6 আর 2 8, তাহলে সমযোজী বন্ধন 7। প্রোপেন C3H8 8 আর 3 11, তাহলে সমযোজী বন্ধন 10। ইথিলিন C2H4 পরমাণু 6টা, তাহলে সমযোজী বন্ধন 5টা। মিথাইল অ্যালকোহল CH3OH পরমাণু দেখো 6টা, তাহলে সমযোজী বন্ধন কয়টা? 5টা। বুঝতে পারছো? তাহলে সমযোজী বন্ধন
মোট পরমাণু থেকে এক কম। ক্লিয়ার? তাহলে এবার একটা কোশ্চেনের উত্তর দাও। ইথাইল অ্যালকোহল C2H5OH, ইথাইল অ্যালকোহলের সমযোজী বন্ধন কয়টা? 7, 8, 9, 10, কয়টা? উত্তর কি হবে? ইথাইল অ্যালকোহলের সমযোজী বন্ধন কয়টা? শারমিন আক্তার, ইয়েস। তাহলে কার সমযোজী বন্ধন কয়টা? এগুলো আমরা মুখস্থ করব না, একদম ইজি হিসাব, মোট পরমাণু থেকে এক কম, কথা শেষ। 2.1.3 অরবিটাল মতবাদ, এখানে খেয়াল করো। অরবিটাল গঠনের শর্ত দেখা যাচ্ছে 4টা, দেখতে পাচ্ছ? তাহলে অরবিটাল গঠনের শর্ত 9 কোনটা? এরকম একটা কোশ্চেন আসতে পারে। অরবিটাল গঠনের শর্ত 9 কোনটা? মনে রাখবা অরবিটাল শব্দটা অ দিয়ে, সো এর শর্তগুলো হবে অ দিয়ে। 1 নাম্বার, অর্ধপূর্ণ হতে হবে। তাহলে অরবিটাল গঠনের সময় অরবিটাল গুলোকে কেমন হতে হবে? অর্ধপূর্ণ। 2 নাম্বার, শক্তি কেমন হতে হবে? অনুরূপ হতে হবে। 3 নাম্বার, সঠিক অক্ষ বরাবর অতিক্রমণ করতে হবে। তাহলে কি বরাবর অতিক্রমণ? অক্ষ বরাবর অতিক্রমণ। তাহলে অরবিটাল শব্দটা অ দিয়ে, এর শর্তগুলো সব অ দিয়ে। অর্ধপূর্ণ, অনুরূপ শক্তি, অক্ষ বরাবর অতিক্রমণ। লাস্টেরটা ঘূর্ণন কেমন হতে হয়? বিপরীতমুখী। বিপরীতমুখী কথাটা তো আর অ দিয়ে হলো না, ওটাও অ দিয়ে। কিভাবে? আমরা জানি বিপরীত মানে হচ্ছে অপোজিট, তাহলে তোমরা বিপরীতের পাশে অ দিয়ে লিখে রাখো বাংলায় অপোজিট। তাহলে ঘূর্ণন কেমন হতে হবে? অপোজিট হইতে হবে। তাহলে অ দিয়ে অপোজিট। ক্লিয়ার? তাহলে অরবিটালের সবগুলা শর্ত হচ্ছে অ দিয়ে। অরবিটাল গঠনের শর্ত অ দিয়ে, অরবিটাল শব্দটাই অ দিয়ে। অর্ধপূর্ণ, অনুরূপ শক্তি, অক্ষ বরাবর অতিক্রমণ এবং ঘূর্ণন হতে হবে অপোজিট। ক্লিয়ার? তার নিচে দেখো সিগমা বন্ধন, তারপরে দেখো পাই বন্ধন। এখানে বন্ধনের বৈশিষ্ট্যগুলো দেয়া আছে, পরের পেজে পাই বন্ধনের বৈশিষ্ট্য দেয়া আছে, এবং সিগমা পাইয়ের সবগুলা কথা সরাসরি এই বক্সটার ভিতরে আছে। তাহলে আমি এত দুনিয়ার পড়া পড়তে যাব না, আমি পড়বো সরাসরি এই বক্স। ওকে, আগেই বলছি এরকম বক্সের আবার দুই পাশও পড়বো না, আমরা পড়বো এক পাশ। আমরা পড়বো সিগমা, পাই হবে তার বিপরীত। সুবিধার কথা অবশ্যই আছে। সিগমা শব্দটা স দিয়ে, এর 5টা বৈশিষ্ট্য আমরা মনে রাখবো স দিয়ে। কি কি দেখো? সিগমাতে স, 5টা স। সতে সরল রেখা। আমরা জানি সিগমা যখন গঠিত হয় তখন দুইটা অরবিটাল এরকম মুখোমুখি থাকে, মুখোমুখি মানে হচ্ছে সরল রেখায় থাকে, কিন্তু পাইয়ে থাকে পাশাপাশি। তাহলে সরল রেখার বিপরীত কথাটা হচ্ছে পাই পাশাপাশি থাকে বা সমান্তরালে থাকে। সিগমার ক্ষেত্রে যে অভিলেপন হয়, অধিক্রমণ বেশি হয়, সর্বোচ্চ অধিক্রমণ। সিগমাতে হয় সর্বোচ্চ অধিক্রমণ, তাহলে পাইয়ে কম হবে, আংশিক অধিক্রমণ হবে। সিগমা হচ্ছে সিঙ্গেল মানে একক বন্ধন, তাহলে পাই হচ্ছে ডাবল, ট্রিপল, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। সংকর অরবিটাল সিগমা বন্ধনে অংশগ্রহণ করে, দ্যাট মিন্স পাই বন্ধনে অংশগ্রহণ করে না। সংকর অরবিটালরা সিগমাতে অংশগ্রহণ করে। সিগমা হচ্ছে শক্তিশালী, তার মানে পাই হচ্ছে তার থেকে দুর্বল। বুঝতে পারছো? তাহলে আশা করি সিগমা পাইয়ের বৈশিষ্ট্যগুলো তোমাদের মনে থাকবে সিগমা স দিয়ে। তাহলে এমসিকিউ কোশ্চেন, সিগমা বন্ধনের বৈশিষ্ট্য 9 কোনটি বা পাই বন্ধনের বৈশিষ্ট্য কোনটি? আশা করি ভুল হবে না আমাদের। পরের পেজে 2.1.5 অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন মতবাদ কে দিছে? উত্তর হচ্ছে পলিং। জাস্ট এই পলিং শব্দটাই মনে রাখো, আর কিচ্ছু না। অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন মতবাদ কে দিছে? পলিং। মতবাদের ব্যাখ্যা এমসিকিউতে আসবে না। তার নিচে দেখো 2.1.5
2.1.5 sp3 সংকরণ লাস্টের দিকে কিছু এমসিকিউ আছে 109.28 ডিগ্রি বা 109.5 ডিগ্রি। পরের পেজে যদি যাও, আমি F100 দিয়ে রাখছি, মানে 100% ইম্পর্টেন্ট এই পেজটা। এখানে কিছু এমসিকিউ আছে sp3 কত পার্সেন্ট s, কত পার্সেন্ট p, বন্ধন কোণ কত ডিগ্রি, বন্ধন দূরত্ব কত ডিগ্রি, এই লাইনগুলা এখানে আছে, কিন্তু আমরা এখান থেকে এই লাইনগুলা পড়ব না। আমরা ভাইয়া এই লাইনগুলা একটা বক্সের ভিতর পাবো। পরের পেজে যদি যাই 2.1.6 ওখানে আছে sp2, পুরো পেজ জুড়ে sp2 এর অনেকগুলো পড়া আছে। তারপরে 2.1.7 sp, সুবিধার কথা হচ্ছে এই সবগুলা পড়া আছে 2.1.8 এর ভিতরে, এই বক্সের ভিতর, সারণী 2.3। সো ফাইনাল কথা হচ্ছে আমরা পড়বো সরাসরি এই বক্স। ইথেন ইথিন ইথেনের পার্থক্য, অথবা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, অথবা sp3 sp2 sp এর পার্থক্য, একই কথা। এই বক্সটা মুখস্থ করা একদম সহজ। তুমি ফার্স্ট কলামটা দেখো ভাইয়া, ইথেন ইথিন ইথাইন মানে হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। সেকেন্ড কলাম sp3 sp2 sp, কার কয়টা করে সংকর অরবিটাল sp3 দেখে বোঝা যাচ্ছে, একটা s আর তিনটা p, তাহলে ওখানে সংকর অরবিটাল কয়টা, যোগ করো, s আর p যোগ করলে হয় 4টা। sp2 কয়টা সংকর অরবিটাল, তিনটা, s একটা p একটা, তাহলে সংকর অরবিটাল মোট হচ্ছে 2টা। লাস্টের কলাম আকৃতি বা জ্যামিতিক গঠন, ওটা দেখো এই সংখ্যার সাথে মিল আছে, যেখানে 4টা ওটার আকৃতি হচ্ছে চতুস্তলকীয়, যেখানে 3টা, 3 মানে হচ্ছে ট্রাইগোনাল, ওটার আকৃতি 3 ট্রাইগোনাল, আর যেখানে দুইটা বিন্দু যোগ করলে হবে সরল রেখা, আকৃতি সরল রেখা। তাহলে ফার্স্ট 2টা কলাম আর লাস্টের কলামটা আমাদের পড়া শেষ। থার্ড কলাম কত পার্সেন্ট s অথবা কত পার্সেন্ট p, মুখস্থ করার দরকার নাই, হিসাব করে বের করা যায়। sp3 একটা s আর 3টা p, মোট হচ্ছে 4 জন না, 4 জন যদি 100 টাকা পায় টোটাল, একজন কত টাকা পাবে ভাগে, 25 টাকা, 25%। তাহলে sp3 তে কত পার্সেন্ট s, উত্তর হচ্ছে 25। তো যদি কোশ্চেন আসে sp3 তে কত পার্সেন্ট p, উত্তর হচ্ছে 75। sp2 দেখো ভাইয়া, টোটাল 3 জন, তাহলে একজন পাবে 33.33%, আর ওখানে p হবে 66.67%। লাস্টেরটা sp, তাহলে দুইজন পাবে 50-50। দ্যাট মিন্স এটাও মনে রাখার কোনো দরকার নাই আমাদের, এই কলামগুলা ইজি, লাস্টের আগের 2টা কলাম হচ্ছে ইম্পর্টেন্ট। বন্ধন কোণ, তুমি দেখো কোণগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, সিরিয়াল করে মনে রাখা কিন্তু সহজ, 109.5 120 180 বড় হচ্ছে, তাহলে এই মানগুলো মুখস্থ করবা সিরিয়াল করে, 109.5 120 180। বন্ধন দূরত্বটা দেখো ভাইয়া, 2 রকম আছে, একটা কার্বন কার্বন আর একটা কার্বন হাইড্রোজেন। কার্বন কার্বন দূরত্বগুলো দেখো আস্তে আস্তে ছোট হচ্ছে, 154 134 120 154 134 120, কার্বন কার্বন দূরত্ব ছোট হচ্ছে। কার্বন হাইড্রোজেন দূরত্বটাও দেখো ছোট হচ্ছে, 110 109 106 10 9 6। ওকে, সিরিয়াল করে এই কলমগুলো মুখস্থ করো। এই পুরো বক্সটা দেখো তো পারবা কিনা। এই বক্স থেকে ভর্তি পরীক্ষা অনেকবার কোশ্চেন আসছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপারেও এটা আছে, আগের 3টা পেজেও এটা আছে, এই বক্সটাই ডাইরেক্ট পড়বা, ইজি বক্স।
2.2 সমগোত্রীয় শ্রেণী, পরের পেজে আসো, ওখানে দেখো সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য আছে 5টা। সো কোশ্চেন আসলেও আসতে পারে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য 9 কোনটা। এই 5টা বৈশিষ্ট্যের ভিতরে 3টা বৈশিষ্ট্য ইজিলি মনে রাখা যায়, কারণ 3টাই হচ্ছে সাধারণ। 1 নাম্বার সাধারণ সংকেত, প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর একটা সাধারণ সংকেত থাকে। 4 নাম্বার সাধারণ প্রস্তুত পদ্ধতি থাকে। 3 নাম্বার নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে, নির্দিষ্ট মানেই সাধারণ, তাহলে মনে রাখবে ওটা সাধারণ কার্যকরীমূলক থাকে। তো 3টা সাধারণ, সাধারণ সংকেত, সাধারণ প্রস্তুতি, সাধারণ কার্যকরীমূলক। যেহেতু এরা সমগোত্রীয়, সমমানী সেম, তাহলে 5 নাম্বার বেয়া এদের ভৌত রাসায়নিক ধর্মাবলীতে সাদৃশ্য থাকে, সাদৃশ্য সাদৃশ্য থাকবে। আর 2 নাম্বার পরপর দুটা যৌগের মাঝখানে কোন মূলকের পার্থক্য? মিথিলিন মূলকের পার্থক্য, CH2। তাহলে যদি এখান থেকে কোশ্চেন আসে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য 9 কোনটা, এটা আশা করি পারবা। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে 3টা সাধারণ, একটা সাদৃশ্য থাকবে, আর একটা মিথিলিনের পার্থক্য থাকবে। ঠিক আছে, এই যে মূল কথাগুলো এখানে 3টা সাধারণ, একটা সাদৃশ্য, আর একটা হচ্ছে মিথিলিনের পার্থক্য। এবার তুমি খেয়াল করো এই যে বক্স সারণী 2.4 এর যে বক্স, এটা ক্লাস 9-10 এর পড়া। ফার্স্ট কলামে 7টা নাম আছে, আর সেকেন্ড কলামে তাদের সাধারণ সংকেত আছে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই 3টার সাধারণ সংকেত আমরা সিরিয়াল করেই মনে রাখতে পারি, 2 করে কমে। CnH2SN+2, তারপরে CnH2SN, তারপরে CnH2SN -2। বাকি সবার দেখো শুরুতে CnH2SN+1 এটা আছে, সবার আছে। CnH2SN+1 এর পরে যার যার কার্যকরীমূলক লাগাই দিলেই হয়ে যাচ্ছে সাধারণ সংকেত। তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেত কি? CnH2SN+1, এরপরে OH। অ্যামিনের সাধারণ সংকেত কি? CnH2SN+1, NH2। জৈব অ্যাসিডের সাধারণ সংকেত কি? CnH2SN+1, COOH। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে সিঙ্গেল কোশ্চেন, অ্যালকিনের সাধারণ সংকেত কোনটা, অথবা সত্য মিথ্যা কোশ্চেন। সাধারণ সংকেতের ক্ষেত্রে নিচের কোনটা ভুল? 4টা নাম দিল, 4টা সংকেত দিল, একটা ভুল দিল। আশা করি এগুলো আমাদের সমস্যা হবে না। 2.3 কার্যকরী মূলক, এই যে লাস্টে OH, NH2, COOH, এগুলাকেই বলে হয় কার্যকরী মূলক। এখানে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে এই 3টা লাইন স্টার দেয়া। একক বন্ধন কি কি বিক্রিয়া দেখায়, দ্বিবন্ধন কি কি বিক্রিয়া দেখায়, আর উভয়ই একসাথে থাকলে কোন বিক্রিয়া দেখায়, এই মূল পয়েন্টগুলো এখানে সামারি করে দিলাম ভাইয়া। একক বন্ধনযুক্ত যৌগ প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া দেখায়, এটা মনে রাখবা। তাহলে একক বন্ধন কি কি বিক্রিয়া দেখায়? প্রতিস্থাপন আর অপসারণ। দ্বিবন্ধন ও ত্রিবন্ধনযুক্ত যৌগ দেখায় সংযোজন, আর একক ও দ্বিবন্ধন উভয়ই থাকলে হবে প্রতিস্থাপন। তাহলে কোশ্চেন হবে ভাইয়া একক বন্ধন নিচের কোন বিক্রিয়াটা দেখায় না অথবা দেখায়। আশা করি এগুলো মনে রাখতে পারবা। পরের পেজে দেখো বিশাল বড় একটা বক্স, এখানে দেখো সমগোত্রীয় শ্রেণী 1 থেকে 11 পর্যন্ত 11টার নাম আছে, আর নামের নিচে তাদের সংকেতগুলো আছে। এই সংকেতগুলা একটু আগে আমরা পড়ে আসছি, সাধারণ সংকেত বা কার্যকরী মূলক। অ্যালকিন CnH2SN, অ্যালকাইন CnH2SN-2, অ্যালকোহল হচ্ছে CnH2SN+1 OH, অথবা ROH। হ্যালো অ্যালকেন মানে হচ্ছে RX, অ্যামিন মানে হচ্ছে NH2, অ্যালডিহাইড CHO, কিটোন CO, এস্টার COOR, অ্যামাইড CONH2, নাইট্রাইল বা সায়ানাইড হচ্ছে CN। এই 11টার নাম আর কার্যকরী মূলকটা একটু দেখে নিও ভাইয়া। এই বক্স থেকে শুধুমাত্র ফার্স্ট কলামটা পড়বা, আর কিচ্ছু না। এখান থেকে 2018 সালেই কোশ্চেন আসছে কার্যকরী মূলকের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক। 4টা নাম আর 4টা কার্যকরী মূলক দিছিল, একটা ছিল কারেক্ট। সো এই কার্যকরী মূলকগুলো আশা করি তোমরা অলরেডি পারো, এগুলা ক্লাস 9-10 এর বাচ্চারাই পারে।
11টা নাম আর নামের নিচে সাধারণ সংকেত বা কার্যকরীমূলক। বাকি যে 5টা কলাম আছে সেই কলামগুলো পড়ার কোনো দরকার নাই। 2.5 জৈব যৌগের নামকরণ। তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাতে বা কলেজ লাইফে জৈব যৌগের নামকরণ অনেক বেশি প্যারা দিছে। এটা খুব ঝামেলার টপিকস। একটা বড় সংকেত দেয়া থাকে, ওটার নাম কি, অথবা একটা নাম দেয়া থাকে, ওটার গাঠনিক সংকেতটা আঁকো। এগুলো পড়ছি না ভাই? এগুলো মূলত রিটেনে আসে, এমসিকিউতে কম আসে। এবং সুবিধার কথা যেটা শুনে নাও, মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন করে ডাক্তাররা। যিনি ডাক্তার উনি কিন্তু কেমিস্ট্রির ডাক্তার না, উনি এই কেমিস্ট্রি নামকরণ গাঠনিক সংকেত অনেক আগেই ভুলে গেছে। এবং নতুন করে এগুলা পড়ে মাথা ঠিক রাখা যায় না, মাথা নষ্ট হয়ে যায়। এগুলা ডাক্তাররা ভুলে গেছে। এই কারণে ভাইয়া আমি লাস্ট 10-12 বছরে কখনোই জৈব যৌগের গাঠনিক সংকেত বা নামকরণ করো এরকম কোনো কোশ্চেন আসতে দেখি নাই। তাহলে ফাইনাল কথা, জৈব যৌগের নামকরণ চিত্র সহ আলোচনা করো, এগুলা আমাদের পড়ার কোনো দরকার নাই। এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসে না। কিন্তু একটু বাংলা কথা আছে, ওগুলো একটু আমি দাগাই দিই, ওগুলো আসতেও পারে। একটু খেয়াল করো, নামকরণ পদ্ধতি কয়টা? 3টা। এই যে 3টা নাম, এখান থেকে আরেকটা নাম যোগ করে দিলেই হবে। একটা হচ্ছে সাধারণ বা প্রচলিত পদ্ধতি, একটা উদ্ভূত বা জাতক পদ্ধতি, একটা জেনেভা বা ইউপ্যাক্ট পদ্ধতি। সো কোশ্চেন হচ্ছে জৈব যৌগের নামকরণ পদ্ধতি 9 কোনটা? উত্তর দাও ভাইয়া। নিচের কোনটি জৈব যৌগের নামকরণ পদ্ধতি 9? সাধারণ পদ্ধতি, বি জাতক পদ্ধতি, সি জেনেভা পদ্ধতি, আর ডি বার্সেলোনা পদ্ধতি। কি হবে? সাধারণ, জাতক, জেনেভা, বার্সেলোনা পদ্ধতি কোনটা? ডি, ইয়েস। দেন সাধারণ পদ্ধতিতে যদি তুমি আসো, ওখানে খেয়াল করো কিছু নামের অর্থ আছে। লাল পিঁপড়া থেকে ফর্মিক অ্যাসিডের নামকরণ করা হয়। তাহলে ফর্মিক অ্যাসিডের নামকরণ কি থেকে করা হয়? লাল পিঁপড়া। মানুষের প্রস্রাব থেকে কোন যৌগের নামকরণ করা হয়? ইউরিয়া। ইউরিন, ইউরিয়া, মিল আছে। বাকি লাইনগুলো দরকার নাই। পরের পেজে জেনেভা পদ্ধতি, 2টা সাল পড়তে হবে। সর্বপ্রথম এই পদ্ধতি দেয়া হয় 1892 সালে, আর এটা লাস্ট এডিশন আসছে 1993 সালে। এনাফ। এই পদ্ধতির নামের কয়টা অংশ? 3টা অংশ। এর বর্ণনা কখনোই আসবে না ভাইয়া, সো এগুলো পড়বো না। নামকরণের আর কিচ্ছু পড়ার দরকার নাই। পরের টপিকসে চলে যাই আমরা। 2.6 সমানুতা। সমানুতা থেকে আবার কোশ্চেন আসে। যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত অথবা ত্রিমাত্রিক বিন্যাস আলাদা, তাদেরকে কি বলে? উত্তর হচ্ছে সমানুতা। সমানুতা কয় প্রকার? উত্তর হচ্ছে 2। একটা গাঠনিক সমানুতা, একটা ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা। দেন গাঠনিক সমানুতা কয় প্রকার? উত্তর হচ্ছে 5। যদি কোশ্চেন আসে সমানুতা কয় প্রকার? উত্তর হচ্ছে 2। কিন্তু যদি কোশ্চেন আসে গাঠনিক সমানুতা কয় প্রকার? উত্তর হচ্ছে 5। খেয়াল রেখো কিন্তু, এই যে দেখো 5টা নাম দেয়া আছে, চেইন, অবস্থান, কার্যকরীমূলক, মেটামারিজম, টটোমারিজম। তাইলে ভাই এখান থেকে 3টা, আরেক জায়গা থেকে একটা দিয়ে নিচের কোনটি গাঠনিক সমানুতা নয়? আসতে পারে না? তাহলে এই যে সমানুতার প্রকারভেদ, গাঠনিক সমানুতা 5টা নাম, আর ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা 2টা নাম, জ্যামিতিক সমানুতা, আলোক সমানুতা। গাঠনিক সমানুতার 5টা নাম একসাথে কিভাবে মনে রাখা যায়? এই শব্দটা দিয়ে তোমরা মনে রাখবা, গাঠনিক সমানুতাগুলোর নাম হচ্ছে আচমকা, আচমকা, আনা অ দিয়ে একটা আছে ব্যা, অবস্থান সমানুতা, চ দিয়ে চেইন সমানুতা,
মতে দুইটা, মতে মারিজম, মনে রাখবা দুইটা মারিজম। কি কি মারিজম আছে? একটা মেটামারিজম আর একটা টটোমারিজম। তাইলে ম দিয়ে দুইটা মারিজম, মেটামারিজম, টটোমারিজম। আর কা দিয়ে কার্যকরী মূলক। ঠিক আছে? তাহলে গাঠনিক সমানুগুলোর নাম হচ্ছে আচমকা। উত্তর দাও ভাইয়া। নিচের কোনটি গাঠনিক সমানুতা নয়? অবস্থান সমানুতা, চেইন সমানুতা, মেটামারিজম, জ্যামিতিক সমানুতা। কি হবে? নিচের কোনটি গাঠনিক সমানুতা নয়? এ অবস্থান সমানুতা, বি চেইন সমানুতা, সি মেটামারিজম, ডি জ্যামিতিক সমানুতা। ওকে, তাহলে ভাইয়া আমরা নামগুলা পড়লাম। এবার সমানুতাতে দেখো প্রত্যেকটা সমানুতার সংজ্ঞা আছে। চেইন সমানুতার সংজ্ঞা, অবস্থান সমানুতার সংজ্ঞা, কার্যকরীমূলক সমানুতার সংজ্ঞা আছে না সংজ্ঞা? তাহলে এমসিকিউতে কোনো একটা সংজ্ঞা তুলে দিয়ে এইটাকে কি সমানুতা বলে আসতে পারে কোশ্চেন। ইয়েস, আসতেই পারে। এই সংজ্ঞাগুলো আমাদের মনে রাখার দরকার নাই, নামের সাথে মিল আছে। চেইন, চেইন মানে হচ্ছে চেইন, শিকল বা শাখা। চেইন মানে তো শাখা না? তাহলে যেখানে শাখাবিহীন শাখাযুক্ত এরকম কথা থাকবে সেটাই হচ্ছে চেইন সমানুতা। তাহলে যেই সংজ্ঞাতে শাখা কথাটা থাকবে সেটা হচ্ছে চেইন সমানুতার সংজ্ঞা। দুই নাম্বার হচ্ছে অবস্থান সমানুতা। নামে অবস্থান, সংজ্ঞাতেও দেখো ভাইয়া অবস্থানের পার্থক্য। অবস্থান শব্দটাই আছে, রাইট? তিন নাম্বার কার্যকরীমূলক সমানুতা। নামে কার্যকরীমূলক, সংজ্ঞার ভিতরে দেখো কার্যকরীমূলকের ভিন্নতার কারণে উদ্ভূত সমানুতাকে বলা হয় কার্যকরীমূলক সমানুতা। তিন নাম্বারটা নামের সাথে সংজ্ঞার মিল আছে। চার নাম্বার মেটামারিজম। মেটামারিজমের সংজ্ঞাটা একটু বুঝতে হবে, একটু খেয়াল করো ভাইয়া। কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতা। তাহলে মেটামারিজমে কিসের ভিন্নতা হয়? কার্বনের সংখ্যার ভিন্নতা। কার্বনের সংখ্যার ভিন্নতা এগুলা কিভাবে বা জিনিসটাকে একটু বলে দিই। তুমি উদাহরণ দুইটা দেখো, মিথক্সি প্রোপেন আর ইথক্সি ইথেন। এই যৌগ দুইটা হচ্ছে মেটামার, কিন্তু এদের কার্বনের সংখ্যার ভিন্নতা কোন জায়গায়? তুমি দেখো দুটারই কার্যকরীমূলক ও, দুটাতেই ও আছে, কিন্তু ও এর বামে বামে দেখো একটার বাম পাশে এক কার্বন, কিন্তু অন্যটার বাম পাশে দেখো দুইটা কার্বন। আবার ডানে ডানে দেখো একটা ডান পাশে তিন কার্বন, বাট আরেকটার ডান পাশে দুই কার্বন। তার মানে দুইটা যৌগের বামে বামে অথবা ডানে ডানে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতার জন্য যেই সমানুতা হয় তাকে কোন সমানুতা বলে? উত্তর হচ্ছে মেটামারিজম। তাহলে এই সংজ্ঞাটা সহজ করে মনে রাখবো কিভাবে? আমরা দেখলাম মেটামারিজম দুইটা যৌগের ক্ষেত্রে কোনোটার এক পাশ একটু ছোট চিকন, অন্যটার অন্য পাশটা হচ্ছে একটু বড় মোটা মোটা। আবার ডান পাশ একটার একটু মোটা কিন্তু বাম পাশ অন্যটার একটু চিকন। তাই তোমরা মনে রাখবা ভাইয়া মেটা মোটা চিকন। মোটা চিকন হলে যেই সমানুতা হয় তাকে কি সমানুতা বলে? উত্তর হচ্ছে মেটামারিজম। মোটা চিকন হওয়া মানেই হচ্ছে কার্বনের সংখ্যার কম বেশি হওয়া। ঠিক আছে? টটোমারিজম। টোটো, টোটো কথাটার সাথে দেখো মিল আছে। টোটো কোম্পানি, টোটো কোম্পানির ম্যানেজার বলে না, টোটো কোম্পানির ম্যানেজার কি করে? সে কিচ্ছু করে না, সে খালি ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায় মানে সে কিন্তু স্থির না, বসে থাকে না, সে গতিশীল। টোটো কোম্পানির ম্যানেজার গতিশীল, তাহলে এটাও গতিশীল। এই যে শব্দটা, গতিশীল কার্যকরীমূলক সমানুতা কাকে বলা হয়? টোটো কোম্পানি, টোটো কোম্পানি না,
টোটোমারিজম। তাহলে ভাইয়া 5টা সংজ্ঞা কি মনে থাকবে না তোমাদের? প্রথম 3টা সংজ্ঞা নামের সাথে মিল আছে। 4 নাম্বার মেটা, মেটা মানে মোটা চিকন, সেটা মনে থাকবে। আর টোটোকমারিজম হচ্ছে টোটো কোম্পানির মতো গতিশীল। 5টা সংজ্ঞা পড়লাম, আরো অনেক পড়া আছে এখানে। তুমি খেয়াল করো প্রত্যেকটা সংজ্ঞার নিচে উদাহরণ আছে। এই উদাহরণ থেকে সংকেতগুলা পড়ার দরকার নাই ভাইয়া, বাংলা নামগুলো একটু পড়বা, জাস্ট বাংলা নামটুকু পড়বা। আবার খেয়াল করো প্রত্যেকটা নামের পাশে স্ফুটনাঙ্ক দেয়া আছে। এত এত স্ফুটনাঙ্ক ভাইয়া মনে থাকবে না। ম্যাটামারিজম আর অবস্থান সমানতা একই রকম, কিন্তু ম্যাটামারিজম কিছু বিশেষ যৌগের ক্ষেত্রে হয়। ম্যাটামারিজম এক বিশেষ ধরনের অবস্থান সমানতা, সেটা দেখাচ্ছি, একটু অস্থির হয়েও না, দেখো। এখানে তুমি খেয়াল করো ভাইয়া, উদাহরণগুলোর পাশে স্ফুটনাঙ্ক আছে। এত এত স্ফুটনাঙ্ক মনে থাকবে না, যেটা লাগবে সেই ইম্পর্টেন্ট স্ফুটনাঙ্কগুলো দাগাই দিচ্ছি। ইথানল 78.3 এটা লাগবে, ডাইমিথাইল ইথার 25, প্রোপানেল 48.8, এসিটোন 56, নিচে ইথোক্সি ইথেন 34.5। এই 5টা স্ফুটনাঙ্ক একটু মুখস্থ করবা। ক্লিয়ার? এইবার ম্যাটামারিজম আর অবস্থানের পার্থক্য। কিছু বিশেষ যৌগের ক্ষেত্রে ম্যাটামারিজম হয়। তুমি ম্যাটামারিজমের 3rd লাইনটা দেখো ভাইয়া, ইথার কিটোন ও সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে ম্যাটামারিজম ঘটে। তাহলে ম্যাটামারিজম শুধু কার কার ক্ষেত্রে ঘটে? ইথার, কিটোন আর সেকেন্ডারি অ্যামিন। তাহলে কোশ্চেন আসতে পারে নিচের কোনটিতে ম্যাটামারিজম হয় না? মনে রাখবা এই কথাটা দিয়ে। আমাদের সেকেন্ডারি অ্যামিনের পাশাপাশি গুহ স্যারের বই অনুযায়ী আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেকেন্ডারি অ্যালকোহল, ওখানেও ম্যাটামারিজম হয়, এটা গুহ স্যারের বইয়ে বলা আছে। তাহলে ম্যাটামারিজম কয় জায়গায় হয়? 4 জায়গায়। সো কোশ্চেন আসবে নিচের কোনটি ম্যাটামারিজম প্রদর্শন করে না? মনে রাখবা, যে ম্যাটামারিজম দেখায় সে কই, যে ম্যাটামারিজম দেখায় সে কই, সে দিয়ে 2টা, সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহলটাও আছে ভাইয়া, ক দিয়ে কিটোন আর ই দিয়ে ইথার। তাহলে যে ম্যাটামারিজম দেখায় সে কই, সে দিয়ে 2টা সেকেন্ডারি অ্যামিন আর অ্যালকোহল, কতে কিটোন, ইতে ইথার। এইবার কোশ্চেনের উত্তর দাও, নিচের কোনটি ম্যাটামারিজম দেখায় না? কিটোন, ইথার, অ্যালডিহাইড, অ্যামিন। কি হবে? নিচের কোনটি ম্যাটামারিজম দেখায় না? কিটোন, ইথার, অ্যালডিহাইড, অ্যামিন। ইয়েস, অ্যালডিহাইড। বুঝা গেছে? তাহলে ম্যাটামারিজমের পার্থক্য একজন কোশ্চেন করছিল, অবস্থান আর ম্যাটামারিজম, এই জায়গাগুলোর অবস্থান সমানতাকে বলা হয় ম্যাটামারিজম। টটোমারিজমের নিচে দেখো স্টেরিও সমানতা, ওখানে একটু পড়া আছে ভাই, একটু দাগাই দিই। ফার্স্ট লাইন, স্টেরিও সমানতা, গ্রিক স্টেরিও শব্দের অর্থ হচ্ছে ত্রিমাত্রিক স্থান, আর স্টেরিও সমানুর ত্রিমাত্রিক চিত্রকে বলে কনফিগারেশন। স্টেরিও সমানতা 2 প্রকার, একটা জ্যামিতিক বা সিস্ট্রান্স, আর একটা আলোক সক্রিয় সমানতা। জ্যামিতিক সমানতার শর্ত দেখো 2টা, জ্যামিতিক সমানতা 2টা শর্ত। একটা হচ্ছে অ্যালকিন, তাহলে জ্যামিতিক সমানতা কে দেখায়? অ্যালকিন দেখায়। আর 2 নাম্বার, গঠন কেমন হতে হয়? চাক্রিক হতে হয়, অ্যালকিন আর চাক্রিক। জ্যামিতিক সমানতা 2 প্রকার, একটাকে বলা হয় সিস, আরেকটাকে বলা হয় ট্রান্স। এখানে সিস ট্রান্সের স্ট্রাকচার আছে, উদাহরণ এগুলা লাগবে না ভাইয়া। ইম্পর্টেন্ট প্যারাটা হচ্ছে জ্যামিতিক সমানুদয়ের সাধারণ ধর্ম, এই প্যারাটা। জ্যামিতিক সমানুদয়ের সাধারণ ধর্ম কিভাবে মনে রাখবা? তুমি দেখো এখানে অনেকগুলা লাইন আছে, সিস সমানুর এটা কম, এটা কম, ওইটা বেশি, ওইটা বেশি, এতগুলা লাইন তোমাকে মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি জাস্ট মনে রাখবা 2টা লাইন, আমি দাগাই দিচ্ছি ওই 2টা লাইন। সিস সমানুর গলনাঙ্ক কম, ওকে। আর 2 নাম্বার, সিস সমানুর সুস্থিতি কম, শেষ। সিস সমানুর জাস্ট এই 2টাই কম, গলনাঙ্ক আর সুস্থিতি।
সিস সমানুর গলনাঙ্ক আর সুস্থিতি কম, তার মানে বাকি সবকিছুই বেশি। অভ্যন্তরীণ শক্তি, দহন তাপ, ল্যাটিস শক্তি, ঘনত্ব, সব বেশি। সিস সমানুর দুইটা কম, একটা হচ্ছে গলনাঙ্ক আর একটা হচ্ছে সুস্থিতি, এই দুইটা কম, বাকি সবকিছু বেশি। সিস সমানুর, তাহলে এবার ট্রান্স হবে উল্টা, ট্রান্স সমানুর দুইটা বেশি, বাকি সবকিছু কম। একটা পড়া থেকে পুরো পড়াটা মনে রাখবা, আলাদা আলাদা করে এত কিছু মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখো সিসের দুইটা কম, গলনাঙ্ক আর সুস্থিতি, বাকি পড়া এখান থেকে বের করবা। তারপরে সংকেতগুলা লাগবে না, জ্যামিতিক সমানুর সিস কম বেশি এখানে আছে, ব্যাখ্যা লাগে না ব্যাক। 2.6.2 জ্যামিতিক সমানুতার ব্যাখ্যা আসে না, এমসিকিউ। 2.6.3 আলোক সক্রিয় সমানুতা। আলোক সমানুর বৈশিষ্ট্য হচ্ছে তিনটা, আমি মূল শব্দগুলা দাগায় দিচ্ছি। 1 নাম্বার, কাইরাল কার্বন থাকতে হবে, তাহলে আলোক সমানু হতে হলে কি কেন্দ্র থাকতে হয়? কাইরাল কেন্দ্র। 2 নাম্বার, কেমন প্রতিবিম্ব হবে? দর্পণ প্রতিবিম্ব হবে আলোক সমানু, এবং উভয় কনফিগারেশন পরস্পরের অসমাপতিত হবে। এই শব্দটা খেয়াল রেখো, অসমাপতিত। অ, তাহলে কোশ্চেন আসবে আলোক সমানুর বৈশিষ্ট্য নয় কোনটা? ওকে, ছবি লাগবে না, আমি বলতেছি যেটা লাগবে না সেটা আমি বাদ দিতেছি। অনেকে কোশ্চেন করছো ভাই এটা লাগবে এটা লাগবে, যা পড়াচ্ছি ওইটা পড়েই তো শেষ করতে পারা যায় না, মাথা নষ্ট করো কেন ভাইয়া, আগে আমার ক্লাসটা শেষ করো না। তাহলে আলোক সমানুর তিনটা বৈশিষ্ট্য পড়লাম, তার নিচে আলোক সক্রিয়তা কিভাবে ঘটে চিত্রসহ ব্যাখ্যা করো, এরকম আয়নার ছবি আইকা এটি পড়ার দরকার নাই, কারণ এগুলা এমসিকিউতে আসে না। দুই 2.6.5 দুইটার আলোক সক্রিয়তার মান দেয়া আছে। দেখো, ল্যাকটিক অ্যাসিডে আবর্তন কোণের মান ডি হলে হচ্ছে +2.24 আর এল ল্যাকটিক অ্যাসিডের মান হচ্ছে -2.4। দ্যাট মিন্স তাদের আলোক সক্রিয়তার মান একই, কিন্তু দিক বিপরীত দিকে, একটা ডান পাশে আর একটা বাম পাশে। তাহলে একই রকম দুইটা যৌগ যাদের আলোক সক্রিয়তার মান একই কিন্তু দিক বিপরীত দিকে, তাকে কি বলা হয়? ওটাই আছে 2.6.5 এনানসিওমার। তাহলে একই যৌগের দুইটা আলোক সক্রিয় সমাণুকে কি বলা হয়? উত্তর হচ্ছে এনানসিওমার, আর এই ঘটনাটাকে বলা হয় এনানসিওমারিজম। 2 নাম্বার, রেসিমিক মিশ্রণ। দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণকে কি বলে? উত্তর হচ্ছে রেসিমিক মিশ্রণ। সমান সমান দুইটা যদি মিশাই দিই, +2.24 -24 মিলে হবে 0, এরকম মিশ্রণ হচ্ছে আলোক নিষ্ক্রিয়, কারণ সে 0 হয়ে যাবে। তাহলে দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণকে কি বলে? রেসিমিক মিশ্রণ, কথা শেষ। তার নিচের এই চার্ট লাগবে না। এখানে খেয়াল করো ভাইয়া 2.6.6 আলোক সমানুর সংখ্যা নির্ধারণ, এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস এবং এটা বুঝে বুঝে পড়ার মতো টপিকস। আগে লাইনগুলো দাগাই দেই, বুঝানোর অংশটা একটু পরে আসতেছে। 1 নাম্বার, যৌগের অণুতে একটি মাত্র অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র থাকলে কয়টা আলোক সক্রিয় সমাণু হয়? উত্তর হচ্ছে 2টা। কয়টা আলোক সক্রিয় সমাণু হয়? 2টা। কেন 2টা, কি 2টা, এখানে ছবি এঁকে বুঝাইছে, ওটা পরে বুঝাচ্ছি আমি তোমাদের। 2 নাম্বার লাইনটা দেখো ভাইয়া, যৌগের অণুতে দুটি ভিন্ন প্রকার, দুটি শব্দটা তো আছেই, সাথে লেখা আছে ভিন্ন প্রকার কাইরাল কার্বন থাকলে তখন তার আলোক সক্রিয় সমাণু কয়টা হয়? উত্তর হচ্ছে 4টা। দেন এখানে দেখো 3 নাম্বারটা, থার্ড লাইন, যেটা যৌগের অণুতে দুটি একই প্রকার বা সদৃশ কাইরাল কার্বন থাকলে তার কয়টা সমাণু হয়? 3টা। তার মানে তোমাকে কাইরাল কার্বনের নাম্বার বলে দিচ্ছে 2টা কাইরাল কার্বন বা 3টা কাইরাল কার্বন,
একই রকম না ভিন্ন রকম ওটা বলে দিচ্ছে, তোমাকে জানতে হবে আলোক সমাণু হয় কয়টা। এগুলা আমরা মুখস্থ করব না, এগুলা হিসাব করে বের করব। তার নিচে তুমি আগে এই পড়াটা পড়ে নাও, মেসো সমাণু বা মেসো যৌগ জিনিসটা কি। মেসো যৌগ কাকে বলে? মেসো যৌগ একটাই যৌগ, এই যৌগটার দুইটা অংশ, দুইটা অংশ আলাদা আলাদা ভাবে আলোক সক্রিয়তা দেখায়, কিন্তু একটা অংশের আলোক সক্রিয়তার মান যা, বাকি অংশের মানও তাই, একই রকম, বাট পার্থক্য হচ্ছে দিক। এক অংশের আলোক সক্রিয়তা যে দিকে, বাকি অংশের সক্রিয়তা তার বিপরীত দিকে। এই কারণে যৌগ দুইটার অংশ দুইটা আলাদা আলাদা ভাবে আলোক সক্রিয়তা দেখালেও পুরো যৌগটা এক অংশ প্লাস আর এক অংশ মাইনাস হওয়ার কারণে একই রকম হওয়াতে জিরো হয়ে যায়। ওরকম যৌগের নামই হচ্ছে মেসো যৌগ। কি কইছেন কিছুই বুঝি নাই, আবার বুঝবো ভাইয়া, কোনো অসুবিধা নাই। ধরো আমি একটা যৌগ, আমি একটা মেসো যৌগ, আমার দুইটা অংশ, এই যে দেখো আমার ডান পাশ আর হচ্ছে আমার বাম পাশ, দুইটা অংশ। আমার ডান পাশে যে কাইরাল কার্বনটা আছে, এই যে একটা হাত পা নাক চোখ, চারটা আলাদা আলাদা জিনিস উপাদান, বাম পাশে একই রকম হাত পা নাক চোখ, তাই আছে না? তাহলে ধরো আমার ডান অংশের আলোক সক্রিয়তার মান 2 ডিগ্রি, তাহলে বাম পাশের আলোক সক্রিয়তার মানও হচ্ছে 2 ডিগ্রি, কিন্তু ডান পাশ মানে ওটা হচ্ছে +2 আর বাম পাশ ওটা হচ্ছে -2। এই +2 -2 মিলে পুরো আমি কি জিরো হয়ে গেলাম না? এই আমার নামই হচ্ছে মেসো যৌগ, বুঝছো? রেসিমিক মিশ্রণ ছিল দুইটা আলাদা আলাদা যৌগ, মেসো যৌগ কিন্তু দুইটা আলাদা যৌগ না, একটাই যৌগ, কিন্তু সে কিন্তু আলোক নিষ্ক্রিয় হয়ে গেল, কারণ সে কাইরাল কার্বন থাকার পরেও দুইটা একই রকম হওয়াতে কাটাকাটি হয়ে গেছে। এইবার বুঝা গেছে আশা করি। তাহলে এবার খেয়াল করো ভাইয়া, কাইরাল কার্বন থাকলে আলোক সক্রিয় যৌগ হয়, আবার কাইরাল কার্বন থাকলে কেউ কেউ আলোক সক্রিয় না হয়ে আলোক নিষ্ক্রিয় মেসো যৌগ হতে পারে, রাইট? তাহলে মেসো যৌগ আমরা বের করব বা কিভাবে কি হবে সেটা এখন সূত্র দিয়ে বুঝবো। তুমি আগে খেয়াল করো, মেসো যৌগ হতে হলে কাইরাল কার্বন গুলাকে একই রকম হইতে হবে, একই রকম, তাই না? এক অংশ 2 ডিগ্রি আরেক অংশ 3 ডিগ্রি, তাহলে কিন্তু মেসো হবে না, একই রকম হইতে হবে এবং জোড় সংখ্যক হইতে হবে। দুইটা হওয়াতে কাটাকাটি, তিনটা মিলে কিন্তু জিরো হয় না কাটাকাটি করে, চারটা হইলে হতে পারে। তাহলে মেসো যৌগ কখন হবে? যখন কাইরাল কার্বন গুলা একই রকম এবং জোড় সংখ্যক। এবার পরের পেজে যাই বইয়ের। অনেকে কোশ্চেন করতেছে ভাই নতুন বইয়ে এই পেজ, পুরান বইয়ে ওই পেজ, অসুবিধা কি রে ভাই? ম্যাক্সিমামই তো তোমরা পুরান বই, এই কারণে তো আমি পুরান বই দেখে পড়াচ্ছি, বাট পড়া তো একই, টপিকস নাম্বারও তো একই, সমস্যা কি? ওকে, এখানে খেয়াল করো, আলোক সমাণুর সংখ্যা নির্ধারণ কিছু সূত্র দেখা যায়। দুইটা একই রকম বা ভিন্ন রকম হলে 2 টু দি পাওয়ার n, একই রকম হলে 2 টু দি পাওয়ার n - 1, 2 টু দি পাওয়ার n - 2/2। এই সূত্রগুলো আমি এইখানে সামারি আকারে নিয়ে আসছি। আলোক সমাণুর সংখ্যা নির্ধারণ, ভিন্ন রকম কাইরাল কার্বন যদি থাকে, ভিন্ন আলাদা আলাদা রকম, ভিন্ন রকম কাইরাল কার্বন থাকলে ওখানে আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। আলোক সমাণুর সংখ্যা 2 টু দি পাওয়ার n। n কিসের নাম্বার? n হচ্ছে কাইরাল কার্বনের নাম্বার। আর যেখানে ভিন্ন ভিন্ন রকম কাইরাল কার্বন, ওখানে কোনো মেসো সমাণু হয় না। যাদের একই রকম কাইরাল কার্বন, ওখানে আলোক সক্রিয় সমাণুও হতে পারে, আবার মেসো সমাণুও হতে পারে জোড় সংখ্যক হইলে। ওখানে আলোক সক্রিয় সমাণুর নাম্বার হবে 2 টু দি পাওয়ার n - 1 আর মেসো সমাণুর নাম্বার হবে 2 টু দি পাওয়ার n - 2/2। ও বাবা রে, একজন আবার কোশ্চেন করছে, তাইলে ভাইয়া কোশ্চেন তো নিউ বুক থেকেই আসে। ইয়েস, নিউ বুক থেকেই আসে, কিন্তু আমি তো শুরুতেই বলছি তোমরা পরে জয়েন করছো, নতুন বই আর এই 19 সালের বই সেম আছে, এক্সট্রা কিচ্ছু যোগ হয় নাই, এক বই হইলেই হয়, ঠিক আছে?
যে চ্যাপ্টারটা নতুন বইয়ে চেঞ্জ হয়েছে ওটা আমি অবশ্যই নতুন বই পড়াবো। আসল জিনিসে মনোযোগ না দিয়ে খালি আজাইরা জিনিসে মনোযোগ দেয়। আচ্ছা, আবার পড়ায় ফেরত আসি। ভিন্ন রকম কাইরাল কার্বন থাকলে আলোক সক্রিয় সমাণুর নাম্বার হবে 2 টু দি পাওয়ার n, মেসো সমাণু হবে না। আর একই রকম কাইরাল কার্বন থাকলে আলোক সক্রিয় সমাণু হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আর মেসো সমাণু হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 2/2। ওকে ভাইয়া, এবার পরীক্ষায় কি কোশ্চেন আসবে? এতক্ষণ যা বলছি এগুলো পরীক্ষায় আসবে না। পরীক্ষায় যেটা আসবে এটা শুনো। তোমাকে n এর মান দিয়ে দিবে, তোমাকে একই রকম নাকি ভিন্ন রকম ওটাও বলে দিবে, জাস্ট সূত্র অনুযায়ী উত্তর দিয়ে দিবা। তাহলে এবার উত্তর দাও। একটা যৌগের দুইটা ভিন্ন রকম কাইরাল কার্বন থাকলে ওই যৌগের আলোক সক্রিয় সমাণু কতটা? উত্তর দাও। একটা যৌগের দুইটা ভিন্ন রকম কাইরাল কার্বন থাকলে ওই যৌগের আলোক সক্রিয় সমাণু কতটা? 4। ইয়েস, আপন তালুকদার, কারেক্ট। আবার উত্তর দাও। একটা যৌগের দুইটা ভিন্ন রকম কাইরাল কার্বন থাকলে ওই যৌগের মেসো সমাণু কতটা? মেসো, দুইটা ভিন্ন রকম কাইরাল কার্বন, মেসো সমাণু কত হবে? নাই। ইয়েস, 0টা। কারণ ভিন্ন রকম কাইরাল কার্বনে কোনো মেসো সমাণু হয় না। আবার উত্তর দাও। একটা যৌগের 4টা 4 একই রকমের কাইরাল কার্বন থাকলে ওই যৌগের আলোক সক্রিয় সমাণু কতটা? 4টা একই রকম কাইরাল কার্বন, আলোক সক্রিয় সমাণু কতটা? একটা যৌগের 4টা একই রকম কাইরাল কার্বন থাকলে তার আলোক সক্রিয় সমাণু কতটা? ইয়েস, ফারজানা আলম, কারেক্ট। 4টা তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, দ্যাট মিন্স 2 কিউব। 2 কিউব মানে হচ্ছে 8। লাস্ট কোশ্চেনের উত্তর দাও। একটা যৌগের 4টা একই রকমের কাইরাল কার্বন থাকলে ও ক্ষেত্রে মেসো সমাণু কয়টা হবে? একটা যৌগের 4টা একই রকমের কাইরাল কার্বন থাকলে তার মেসো সমাণু কয়টা হবে? মেসো 2টা। ইয়েস, নাজমুন নাহার, কারেক্ট। বুঝতে পারছি বেয়া। তাইলে মনু তোমরা হনো, পরীক্ষায় তোমরে n এর মান দিয়া দিব, বুঝছো? একই রকম না ভিন্ন রকম সেটা দিয়া দিব। হিয়া দেওয়ার পরে তোমরে যদি n এর মান 2 না দিয়ে 3 দেয়, 4 দেয়, 5 দেয়, আশা করি তোমগো এটা বাইর করতে কোনো অসুবিধা হইতো না মনু। বুঝবার পারছো? ওকে, পরের পড়াতে যাই। দুই 2.7। কি সবাইকে বরিশাল লয়ে গেছিস নাকি? বরিশাল হওয়ার দরকার নাই, এবার ঢাকায় ফেরত আয়, ঢাকাইয়া। ওকে, 2.7 জৈব যৌগের সংকেত থেকে গাঠনিক সমাণুর সংখ্যা নির্ণয়। এখানে খেয়াল করবে, একটু মুখস্থ টাইপ পড়া আছে, জাস্ট একটু মুখস্থ পড়া। 4টা কার্বনের বেলায় কয়টা চেন বিন্যাস হয়? 2টা। 5টা থাকলে 3টা, 6টা থাকলে 5টা, 7টা থাকলে 9, আর 10টা থাকলে 75টা হয়। যে পরীক্ষায় কি কোশ্চেন আসবে? যে এই যে দেখে নাও, যে
কোশ্চেন আসবে যে কোন যৌগের 4টা কার্বন থাকলে ওই যৌগের কয়টা চেইন সমাণু হয়? 4টা কার্বন থাকলে উত্তর হবে 2টা। তাহলে যদি কোশ্চেন আসে যে একটা যৌগে 5টা কার্বন আছে, তাহলে 5টা কার্বন থাকলে ওই যৌগের কয়টা সমাণু হবে? 5টা কার্বন থাকলে 3টা। 6টা কার্বন থাকলে কয়টা সমাণু? 6টা থাকলে 5টা হবে যে। তাহলে একটা যৌগে 10টা কার্বন থাকলে ওই যৌগের কয়টা সমাণু হবে যে? 75টা। 10টা থাকলে কেন 75টা? এটা বুঝাইতে গেলে ভাই 75 বার ছবি আঁকা লাগবে। কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এই লাইনটুকু একটু মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? 4টা থাকলে 2, 5টা থাকলে 3, 6টা থাকলে 5, 7টা থাকলে 9, 10টা থাকলে 75। ক্লিয়ার? তাহলে ভাই সরাসরি 4টা থাকলে 2 ওভাবে না দিয়ে যদি কোশ্চেন আসে C4H9OH এই যৌগটার কয়টা চেইন সমাণু আছে, উত্তর হবে 2। অথবা অন্য একটা সংকেত দিল, অন্য আরেকটা সংকেত দেখ, 5টা কার্বন আছে ওই সংকেতে, তাহলে ওই যৌগের সমাণু কয়টা হবে? 3টা হবে, তাই না? তার মানে কোশ্চেন কিভাবে আসবে আমরা বুঝতে পারছি। সরাসরি বলতে পারে 5টা থাকলে কয়টা সমাণু হয়, অথবা সংকেত দিয়েও বলতে পারে, ঠিক আছে? 2.8 অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমা মানে সুগন্ধি। প্রধান অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেনজিন, আর অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে বলা হয় অ্যারিন। এগুলো আমরা জানি। বেনজিনের সমাণু 3 রকম, অর্থ, মেটা, প্যারা। অর্থ মানে হচ্ছে 1:2, প্যারা 1:4, মেটা মানে 1:3। এগুলো একটু দেখে নিবে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। পরের পেজে সারণী 2.9, এই বক্সটা ইম্পর্টেন্ট। সারণী 2.9 তুমি ওখানে খেয়াল করো, আলকাত্রার আংশিক পাতনের বিভিন্ন অংশের নাম আছে, তাপমাত্রা, পরিমাণ, উপাদান আছে। এখান থেকে কোশ্চেন কি আসবে? ওই তেলগুলার আপেক্ষিক গুরুত্ব, পাতন তাপমাত্রা, পরিমাণ আসতে পারে, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পাতিত উপাদানগুলোর নাম। এই বক্সটা টোটালি মুখস্থ করতে হয়, কিন্তু এই বক্সটা মনে রাখা সহজ। কারণ কি জানো? এই বক্সটা সিরিয়াল করা। এই বক্সের প্রত্যেকটা কলাম উপর থেকে নিচে নামলে ছোট থেকে বড় হয়, ছোট থেকে বড়। তুমি খেয়াল করো উপাদানগুলোর নাম: লঘু তেল, মধ্যম তেল, ভারী তেল। ছোট থেকে বড় হচ্ছে লঘু, মধ্যম, ভারী, তারপরে সবুজ আর পিচ। এটা একটু আলাদা করে মনে রাখো। লঘু, মধ্যম, ভারী, তারপর সবুজ আর পিচ। তাহলে নামগুলো কি ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে না? তুমি দেখো নামের পাশে আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে, এবং আপেক্ষিক গুরুত্বগুলোও ছোট থেকে বড় হচ্ছে। 0.97, তারপরে বড় 1.005, তার চেয়ে বড় 1.03, তার চেয়ে বড় হচ্ছে 1.09। তাহলে এই তেলগুলার আপেক্ষিক গুরুত্বের মানগুলা আস্তে আস্তে ছোট থেকে বড় হয়, রাইট? 0.97, 1.005, 1.03, 1.09। দেন পাতন তাপমাত্রা, তাপমাত্রাও দেখো ছোট থেকে বড় হয়। 170, 170-এর পরে 171 হবে, এমনি মনে রাখা যায়, ওটা দরকার নাই। এই সাইডটা পড়ো। 230, তারপরে 270, তারপরে 400। 170, 230, 270, 400, আর লাস্টেরটা অবশেষ হিসেবে থাকে। পার্সেন্টেজ কোনটা কত পার্সেন্ট থাকে দেখো, ছোট থেকে বড়। 5, তার চেয়ে বড় 7.5, তার চেয়ে বড় 10, 20, 57.5। তাহলে এই তিনটা কলাম ছোট থেকে বড়। আমি আরেকবার রিপিট করি: লঘু, মধ্যম, ভারী, তারপর সবুজ পিচ। আপেক্ষিক গুরুত্ব ছোট থেকে বড়। 0.97 বড় করি, 1.005, তারপর 1.03, 1.09। দেন তাপমাত্রা 170, 230, 270, 400।
পার্সেন্টেন্স ছোট থেকে বড়, 5, 7.5, 10, 20, 57.5। এই তিনটা কলাম আশা করি মুখস্থ হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন আসে লাস্ট কলাম থেকে, কোন উপাদান থাকে কোন উপাদান থাকে না। এটাও সহজ, এটা আমরা নিচের থেকে পড়ব। পিচের উপাদান কি? আমরা রাস্তা পিচ ঢালাই করে শুনছি না? পিচ ঢালাই করে কয়লা দিয়ে, কয়লা মিন্স কার্বন। তাহলে পিচে কি থাকে? উত্তর হচ্ছে কোক কার্বন। তাহলে পিচের উপাদান কি? কোক কার্বন। সবুজ তেল উপাদান দুইটার নাম অনেক বড় বড়, কিন্তু লাস্টে দেখো একটা সিন একটা থ্রিন। তাহলে সবুজ তেলে কি থাকে? সিন থাকে, থ্রিন থাকে। তাহলে সবুজ তেলের উপাদান কি কি? সিন আর থ্রিন, অ্যান্থাসিন, ফিনানথ্রিন। ভারী তেল আর মধ্যম তেলে দেখো তিনটা করে অপশন, তার মানে এটা ইম্পর্টেন্ট। ভারী তেলের উপাদান নয় কোনটা, বা মধ্যম তেলের উপাদান নয় কোনটা। কিন্তু দেখো মধ্যম তেল ভারী তেল দুইটা দুই জায়গায় আছে। ক্রিসল ন্যাপথলিন, ক্রিসল ন্যাপথলিন দুই জায়গায় আছে। আনকমন দুইটা খেয়াল রাখো, একটাতে আছে ফেনল, আরেকটাতে আছে কুইনোলিন। কোনটা মধ্যম কোনটা ভারী সাইজ দেখতেই বুঝতে পারতেছি। ফেনল শব্দটা ছোট, কুইনোলিন শব্দটা বড়। তাহলে বড়টা ভারী তেলে, ফেনল মধ্যম তেলে। সো যদি কোশ্চেন আসে মধ্যম তেলের উপাদান নয় কোনটা, বা ভারী তেলের উপাদান নয় কোনটা, পারবা। লঘু তেল দরকার নাই পড়ার। লঘু তেলে কি থাকে? এই সাইডটা সারা যা আছে ওইটা থাকে, ঠিক আছে? লঘু তেলের গুলো আমরা পড়বো না। একটা খেয়াল রেখো, শুধু ফেনলটা লঘু তেলে আছে, ওটা মধ্যমেও ছিল, লঘুতে দুই জায়গায় আছে ফেনলটা। তাইলে বেয়া ফাইনাল কথা বলি, এই বক্স থেকে যদি কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টের কলামটা। আমরা সবই পড়বো, আমরা রিস্ক নিব না, কিন্তু ইম্পর্টেন্ট পড়া হচ্ছে লাস্ট কলামটা। ওকে, তার নিচে কিছু সংখ্যা আছে, ডিগ্রি সেলসিয়াস বা পার্সেন্টেজ আছে। সংখ্যাতে আসলে তেমন বোঝানোর কিছু থাকে না, এই সংখ্যাগুলো একটু মুখস্থ করো। আর যদি মনে হয় ভুলে যাবা, শুরুই বলছি এগুলো নোট করে রাখো। পরের পেজে বেনজিন ও টলুইন প্রস্তুতি। প্রস্তুতি থেকে আমরা কি পড়বো আর কি পড়বো না। আমাদের কেমিস্ট্রি বইতে বেনজিন প্রস্তুতি, টলুইন প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি, অ্যালডিহাইড প্রস্তুতি, অ্যামিন প্রস্তুতি, অনেক প্রস্তুতি আছে। প্রস্তুতির সমীকরণ আছে, বর্ণনা আছে, চিত্র আছে, ব্যাখ্যা আছে। এমসিকিউতে কিচ্ছু আসবে না। তুমি যেটা পড়বা, যেখানেই প্রস্তুতি দেখবা, আগে এই পরীক্ষাগুলোর নাম পড়বা, প্রস্তুতিগুলোর নাম। 1 নাম্বার, 2 নাম্বার ফেনোলোজিংবার্গ থেকে, এসিটিলিন থেকে, গ্রিগনাট বিকারক থেকে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে, এই নামগুলা পড়বা। তাহলে কোশ্চেন যদি হয় বেনজিন প্রস্তুত পদ্ধতি নয় কোনটা, হতে পারে, তাহলে এই নামগুলো পড়বো। ভিতর থেকে শুধুমাত্র 3টা জিনিস খুঁজে খুঁজে যদি থাকে পড়বা, না থাকলে তাও দরকার নাই। কোন পদ্ধতিতে তাপমাত্রা কত, তারপরে চাপ কত, আর মেনলি হচ্ছে প্রভাবক কোনটা, ওই প্রভাবকের নামটা। তাহলে আমি আবার বলি সামারিটা, যেখানে প্রস্তুতি দেখবা আগে পড়বা নামগুলা, ভিতর থেকে পড়বা তাপমাত্রা, চাপ, প্রভাবক। ঠিক আছে? একটু মুখস্থ, বেশি দিন মনে থাকবে না, তুমি এগুলা প্রভাবকটাই ভালো মতো মনে রাখবে। আবার বলে দিই, কিছু কিছু প্রস্তুতি বা বিক্রিয়া দেখবে বিজ্ঞানীর নামওয়ালা বিক্রিয়া আছে, ফিডেল ক্রাফটস বিক্রিয়া, উডস বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, এগুলা মনে রাখো। ফাইনাল পরীক্ষায় না এই নামওয়ালা গুলা থেকে কোশ্চেন আসে। তোমাদের ক্লাস নোটে আমি এই বিক্রিয়াগুলা নামওয়ালা গুলা আলাদা করে দিয়ে রাখছি, একটু দেখে নিও, ঠিক আছে? বিক্রিয়া খুব বেশি ইম্পর্টেন্ট না, আবারও বলে দিই, এগুলা নিয়ে টেনশন করার কিছু নাই। পরের পেজ প্রস্তুতি, এগুলা বলে দিছি 154, 134 এগুলা আগের পড়াবে প্রস্তুতি। এখানে চলে আসো 2.8.5 অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি থেকে 3টা শব্দ পড়বো। অ্যারোমেটিসিটি তত্ত্ব কে দিছে? বিজ্ঞানীর নাম হাকেল। কত সালে দিছে? 1931। এবং হাকেল নিয়মের মূল কথা একটাই, 4n+2। হাকেল নিয়ম অনুযায়ী অ্যারোমেটিক যৌগে কয়টা করে পাই ইলেকট্রন থাকে? উত্তর হচ্ছে 4n+2। এখান থেকে আর বেশি কিছু দরকার নাই। 4n+2, n এর মান হচ্ছে যে যৌগের যতটা সার্কেল তত। মানে কি, একটু ছবিগুলো দেখাবে। এখানে দেখো কার কতটা n এর মান, মনে রাখবা যার যতটা সার্কেল তার n এর মান তত। বেনজিন একটা সার্কেল, তাহলে বেনজিনে n এর মান হচ্ছে 1, তাহলে 4n+2 তে বসাইছে 1, দ্যাট মিন্স 6।
তাহলে হাকেল নিয়ম অনুযায়ী বেনজিনের পাই ইলেকট্রন কয়টা? উত্তর হচ্ছে 6টা। বাকি সবাই যাদের একটা সার্কেল এক বসাইছে, কিন্তু ন্যাপথলিন দেখো 2 সার্কেল, সো যার 2 সার্কেল তার তো n এর মান 2 হবে, তাহলে 4n + 2 তে 2 বসাই দাও, 10 হবে। তাহলে যদি কোশ্চেন আসে হাকেল নিয়ম অনুযায়ী ন্যাপথলিনের পাই ইলেকট্রন কতটা, উত্তর হবে 10। অ্যানথ্রাসিন হিসাব করলেই হবে 3 দিয়ে। বুঝতে পারছো? 4n + 2, n এর মান হচ্ছে যার যতটা সার্কেল ততটা। ক্লিয়ার? এগুলো মুখস্থ করার দরকার নেই। 2.9 অ্যালিফেটিক অ্যারোমেটিকের পার্থক্য। পরের পেজে একটা বক্স আছে, আমি আগেই বলছি বক্সের দুই পাশ আমরা পড়ি না, এক পাশ পড়বো। তাহলে অ্যালিফেটিক অ্যারোমেটিকের পার্থক্যকারী বক্স আমরা পড়বো অ্যালিফেটিক। অ্যালিফেটিক পড়বো, অ্যারোমেটিক দুইটাই পারবো, তাহলে দুইটাই পড়ে ফেলি। অ্যালিফেটিক মুক্ত শিকল, তাহলে অ্যারোমেটিক বদ্ধ শিকল। অ্যালিফেটিকে কার্বনের পরিমাণ কম, তাহলে অ্যারোমেটিকে কার্বনের পরিমাণ বেশি। অ্যালিফেটিক সম্পৃক্ত অসম্পৃক্ত উভয়ই হয়, বাট অ্যারোমেটিক বিশেষ ধরনের অসম্পৃক্ত। ঠিক আছে? অ্যালিফেটিক ব্রোমিন পরীক্ষায় বেয়ার পরীক্ষায় বর্ণ দূর করে, দ্যাট মিন্স অ্যারোমেটিক করে না। অ্যালিফেটিক হ্যালাইড অধিক সক্রিয়, তাহলে অ্যারোমেটিক হ্যালাইড কম সক্রিয়। অ্যালিফেটিক হাইড্রোক্সি যৌগ অ্যালকোহল হচ্ছে নিরপেক্ষ প্রকৃতির, তাহলে অ্যারোমেটিক হাইড্রোক্সি যৌগ ফেনল হচ্ছে অম্লধর্মী। অ্যালকোহল নিরপেক্ষ, ফেনল অম্লীয়। এই বক্সটা এক পাশ মনে রাখো। এটা আমার ভর্তি পরীক্ষার সময় আসছিল 2007 সালে। অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য 9 কোনটা? তার আগে এর পরে আরো অনেকবার আসছে, আগে পরে মিলিয়ে। সো বৈশিষ্ট্য 9 কোনটা? আশা করি এক সাইড পড়লেই 2 সাইড পারা যায়। 2.10 অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগের বিভিন্ন বিক্রিয়া সমূহ। অনেকে কোশ্চেন করতেছে বিক্রিয়া কি আসে? মাঝে মধ্যে একটা আসে, গত 10 বছরে একটা বা দুইটা বিক্রিয়া আসছে। সো এই বিক্রিয়া পড়ে মাথা নষ্ট করবো না ভাইয়া, এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা পড়ি। আক্রমণকারী বিকারক 3 শ্রেণীভুক্ত, বাংলা কথাগুলো আসে এটা পড়ি। তাহলে আক্রমণকারী বিকারক কয় শ্রেণীতে বিভক্ত? 3। ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। ফ্রি রেডিক্যালের সংজ্ঞা, ইলেকট্রোফাইলের সংজ্ঞা এগুলো এত ইম্পর্টেন্ট না, রিডিং পড়ো। ইম্পর্টেন্ট জায়গাটা দেখাই আমি ব্যাক, খুবই ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এদের ক্রোমোগুলা, একটু খেয়াল করো। 2.10 অ্যালকাইল ফ্রি রেডিক্যালের সক্রিয়তা ও স্থায়িত্ব। এখানে থার্ড লাইনটা দেখো, এদের স্থায়িত্বের ক্রম হলো নিম্নরূপ। তার নিচে লেখা আছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তাহলে কোশ্চেন আসবে ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের সঠিক ক্রমটা কোনটা? 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3, না 3 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 2, নাকি 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3, না 3 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1? উত্তর হচ্ছে 3 2 1। 321 প্যাচ লাগবে, এগুলো মনে থাকবে না, টেকনিক দরকার আছে। এটা কিসের ক্রম? ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম। একটু খেয়াল করো, এই পেজে নিচে বা মাঝামাঝি দেখো আরো আছে এরকম ক্রম। কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম, এটাও 3 2 1। 321 কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব। এবং এই পেজের লাস্টের লাইনটা দেখো ব্যা, কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে উল্টা, 130। তাহলে আমাদের কেমিস্ট্রি বইতে এরকম ক্রম কি শুধু এই তিনটাই আছে, নাকি আরো অনেক চিপা চাপাতে আরো অনেকগুলা আছে? অনেক আছে, অনেক অনেক। কেমিস্ট্রি বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার খুঁজে খুঁজে এরকম ক্রম পাওয়া গেছে মোট 14টা। টোটাল 14টা ক্রম আমরা এখন এক কথায় শর্টকাটে পড়ে ফেলবো একটা টেকনিকের সাহায্যে, ইজি টেকনিক, কিন্তু একটু দেখে নাও। অনেক আছে, আজকেই পাবা আরো 5-6টা। SN1 এর সক্রিয়তার ক্রম, SN2 এর সক্রিয়তার ক্রম, অ্যালকোহলের বিক্রিয়ার ক্রম, অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম, অনেক আছে, ফার্স্ট পেপার বইও আছে। এই যে ক্রমগুলা দুই টাইপের হয় ব্যা, সে হতে পারে 123 মানে 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3, নালে উল্টা 321 3 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1। একটা ব্যতিক্রম আছে, ওটা পরে বলবো। টোটাল কেমিস্ট্রি বই যত রাইটার আছে, যত পেপার আছে, সব খুঁজে বের করছি, 14টা পাইছি।
এই 14টার ভিতরে 123 আছে তিনটা, তাহলে কোন তিনটা 123, মানে 1 > 2 > 3 সেটা দেখে নাও। 123 এক নাম্বার হচ্ছে কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম, 2 নাম্বার অ্যালকোহলের অম্ল ধর্মের ক্রম, আর 3 নাম্বার SN2 এর সক্রিয়তার ক্রম। কার্বন আয়নের স্থায়িত্ব, অ্যালকোহলের অম্ল ধর্ম আর SN2 এর সক্রিয়তা, এই তিনটা 123। তাহলে এই তিনটা ছাড়া যা আছে সব 321। 321 আর মনে রাখার কোনো দরকার নাই, একটা ব্যতিক্রম আছে 213। 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, ওইটা হচ্ছে অ্যামিনের ক্ষার ধর্ম, ওটা আলাদা করে মনে রাখো। তাহলে আমি শুধু এই চারটা মনে রাখবো, এই চারটা ছাড়া যা দেখবো সব 321। তাহলে দেখো তুমি উত্তর দিতে পারতেছো ভাইয়া, SN2 হচ্ছে 123। সো যদি কোশ্চেন আসে SN1 এর সক্রিয়তার ক্রম কি হবে, 321। তাহলে ভাই যদি কোশ্চেন আসে ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম কি হবে, উত্তর দাও। ফ্রি রেডিক্যাল কি হবে, 321। ইয়েস। ধরো কোশ্চেন আসলো জৈব অ্যাসিডের সক্রিয়তার ক্রম কি হবে, 321। ধরো কোশ্চেন আসলো দুনিয়ার ক্রম কি হবে, 321। দুনিয়া, বাকি দুনিয়ার ক্রম হচ্ছে 321। তাহলে কি 14টা মুখস্থ করা লাগতেছে, কোনো দরকার নাই 14টা পড়ার, এই কটা পারলে বাকি সব 321। ওকে, পরের পেজে ইলেকট্রোফাইলের কিছু উদাহরণ আছে, নিউক্লিওফাইলের উদাহরণ আছে, উদাহরণগুলো একটু দেখে নেবে। সংযোজন বিক্রিয়া আমি আগেই বলছি, বিক্রিয়া আমরা পড়ি না, বিক্রিয়া লাগবে না। মার্কনিকভ নিয়ম কত সালে দেয়া হয়েছে সালটা পড়বা, আর নিয়মটা শুধু পড়বা। এই নিয়মটা তুলে দিয়ে বলতে পারে এটা কোন নিয়ম, এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা পড়া লাগবে না। পরের পেজে বিপরীত মার্কনিকভ নিয়ম আছে, সাল হচ্ছে 1933, বিজ্ঞানীর নাম খারাস, আর নিয়মটা পড়বা, ব্যাখ্যা লাগবে না। মার্কনিকভ নিয়ম একটু মুখস্থ টাইপ পড়া, ব্যাখ্যা বাদ দিলাম। আমি চলে আসি এখানে, গিগনাট বিকারক সহ বিক্রিয়া। গিগনাট বিকারকের মূল কথা হচ্ছে, গিগনাট বিকারকের সংকেত RMgX। গিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা কার বিক্রিয়া পাওয়া যায়। তাহলে মূল কথাটা একটু আমি দেখাই দিই তোমাদের সামারিটা। হ্যাঁ, এই যে গিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় ফর্মালডিহাইডের বিক্রিয়ায় বা মিথানলের বিক্রিয়ায়। 2 ডিগ্রি হচ্ছে বাকি সব অ্যালডিহাইডের বিক্রিয়ায়, ফর্মালডিহাইড ছাড়া বাকি সব অ্যালডিহাইড। আর 3 ডিগ্রি হচ্ছে কিটোন। ঠিক আছে, তাহলে কোশ্চেনের উত্তর দাও ভাইয়া, গিগনাট বিকারকের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়ায় কোন অ্যালকোহল পাওয়া যায়, কি হবে উত্তর? 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি না 4 ডিগ্রি? বলিছু? ইয়েস, 1 ডিগ্রি হবে। তাহলে যদি কোশ্চেন আসে গিগনাট বিকারকের সাথে এসিটালডিহাইড, প্রোপানালডিহাইড, বিউটানালডিহাইড, তাদের বিক্রিয়ায় কোন অ্যালকোহল পাওয়া যায়, কি হবে উত্তর? কি হবে? বাকি সব অ্যালডিহাইডের ক্ষেত্রে কয় ডিগ্রি? 2 ডিগ্রি। 2 ডিগ্রি হবে যে, এটার লাগা। ইয়েস। তাহলে লাস্ট উত্তর দাও, গিগনাট বিকারকের সাথে এসিটোন বা প্রোপানোন এগুলার বিক্রিয়াতে কোন অ্যালকোহল পাওয়া যায়? এসিটোন, প্রোপানোন ওগুলার বিক্রিয়ায় কোনটা পাওয়া যায়? বুঝিছু? তাহলে গিগনাট বিকারক থেকে বেশি পড়বো না, আমরা জাস্ট এতটুকুই পড়বো, যে এখানে দেখবো যে গিগনাট বিকারকের সংকেত হচ্ছে RMgX, ওটা পড়বো। আর গিগনাট বিকারক থেকে 3টা অ্যালকোহল কোনটা কার বিক্রিয়া পাওয়া যায় অতটুকু পড়বো, এর বেশি আর কিছু পড়বো না।
ঠিক আছে? ওকে, দেন তোমরা এখানে খেয়াল করো, ক্যানিজারো বিক্রিয়া নামে একটা বিক্রিয়া আছে, দেখতেছো? ক্যানিজারো, তার নিচে দেখো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়ার শর্ত, অ্যালডোল ঘনীভবনের শর্ত, অনেকগুলো শর্ত আছে, এগুলো মুখস্থ করার দরকার নাই, বুঝবো। অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজারো বিক্রিয়া মুখস্থ করব না, বুঝে পড়িবে। অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজারো বুঝতে হলে সবার আগে বুঝতে হবে আলফা কার্বন কি। কার্যকরী মূলকের সাথে যে কার্বন থাকে ওটা আলফা কার্বন। যেমন দেখো ইথানল, ইথানলের কার্যকরী মূলক হচ্ছে সিএইচও, এটার সাথে যে প্রথম কার্বনটা তাই হচ্ছে আলফা কার্বন, উপরে আমি আলফা দিয়ে রাখছি। নিচেরটা হচ্ছে প্রোপানেল, প্রোপানেলের কার্যকরী মূলক সিএইচও, এর সাথে যে কার্বন সেটা হচ্ছে আলফা কার্বন। তাহলে আলফা কার্বন ব্যাপারটা ক্লিয়ার। এই কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলা থাকে তাদেরকে বলা হয় আলফা হাইড্রোজেন। দ্যাট মিন্স উপরেরটাতে আলফা হাইড্রোজেন আছে 3টা আর নিচেরটাতে আলফা হাইড্রোজেন আছে 2টা। এতটুকু বুঝছি? ওকে। অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজারো এই বিক্রিয়া দুইটা, একটা হবে যাদের আলফা হাইড্রোজেন থাকে তাদের ক্ষেত্রে, আরেকটা বিক্রিয়া হবে যাদের আলফা হাইড্রোজেন থাকে না তাদের ক্ষেত্রে। তাহলে কোন বিক্রিয়াতে আলফা হাইড্রোজেন থাকে, কোন বিক্রিয়াতে আলফা হাইড্রোজেন থাকে না, নামে উত্তর আছে। আমরা মনে রাখবো এতে অ্যালডোল, এতে আলফা, এতে আছে অ্যালডোল, আলফা আছে। তাহলে যে বিক্রিয়ায় বা কোন যোগে আলফা হাইড্রোজেন থাকলে তারা কোন বিক্রিয়া দেয়? আলফা হাইড্রোজেন থাকলে সেটা হচ্ছে অ্যালডোল বিক্রিয়া, আর আলফা হাইড্রোজেন না থাকলে কোন বিক্রিয়া দিবে? ক্যানিজারো বিক্রিয়া। শর্ত বললাম বাট শর্ত আসে না, উদাহরণ আসে। এই যে দেখো এরা ক্যানিজারো দেয় কিভাবে। প্রথমটাতে দেখো মিথানেল, মিথানেল ওখানে সিএইচও আছে, তার সাথে কোনো কার্বনই নাই, আলফা কার্বনই নাই। আলফা কার্বন না থাকলে কিন্তু ওখানে কোনো হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন হবে না। দ্যাট মিন্স মিথানেলে আলফা কার্বনও নাই, আলফা হাইড্রোজেন তো থাকার প্রশ্নই আসে না। 2 নাম্বারটা হচ্ছে ট্রাইমিথাইল ইথানেল, সিএইচওর সাথে কার্বন আছে আলফা কার্বন, বাট ওখানে কোনো হাইড্রোজেন নাই। দেখতে পাচ্ছ? ট্রাইমিথাইল ইথানেল, এখানে আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, আলফা হাইড্রোজেন নাই। বেনজালডিহাইড সিএইচও, সিএইচও মূলকটা বেনজিনের যে কার্বনের সাথে লাগছে, বেনজিনের ওই কার্বনটাই হচ্ছে আলফা কার্বন, বাট সিএইচও যখন লাগছে ওই কার্বনের সাথে যে হাইড্রোজেনটা ছিল হাইড্রোজেনটাকে সরাই দিছে না, দ্যাট মিন্স ওই কার্বনের সাথে এখন আর কোনো হাইড্রোজেন নাই। তাহলে মিথানল, ট্রাইমিথাইল ইথানল, বেনজালডিহাইড এদের আলফা হাইড্রোজেন নাই, সো এরা দিবে ক্যানিজারো বিক্রিয়া। আর যাদের আলফা হাইড্রোজেন আছে তারা দিবে অ্যালডোল বিক্রিয়া। বুঝছি? তাহলে ফাইনাল কথা শুনো, কোশ্চেন কি আসবে পরীক্ষায়? কোশ্চেন আসবে নিচের কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় অথবা দেয় না? ক্যানিজারো বিক্রিয়া দেয় অথবা দেয় না। পারবে না এগুলো হিসাব করে নিতে? না থাকলে ক্যানিজারো, থাকলে অ্যালডোল, কথা শেষ। একটু রিডিং করো বাসায়, আশা করি এগুলো বুঝে বুঝে পড়ার মতোই পড়া, মুখস্থ না। দেন 2.10.2 প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে সংজ্ঞা একটু রিডিং করে নিও। তার নিচে দেখো এসএন বিক্রিয়া 2 প্রকার, SN1 SN2। এখানে SN1 এর বৈশিষ্ট্যগুলো দেয়া, পরের পেজে SN2 এর বৈশিষ্ট্যগুলো দেয়া, তারপরের পেজে আছে SN1 SN2 এর তুলনা। এই সবগুলা পড়া আমরা একবারে পড়ব। কিভাবে? আমরা মনে রাখবো SN1 এর বৈশিষ্ট্যগুলা। SN1 এর বৈশিষ্ট্য মনে রাখলে SN2 তার বিপরীত, তাই না? তাহলে একটাই মনে রাখি। SN1 বিক্রিয়া দেখো ভাইয়া প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে SN1 বিক্রিয়া যদি হয় প্রথম ক্রম, SN2 হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। SN1 SN2 নামে 1 2, কিন্তু মনে রাখবা বিক্রিয়ার ধাপ উল্টা। SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে, তাহলে SN2 উল্টা 1 ধাপে ঘটে। SN1 SN2 সক্রিয়তার ক্রম আগেই পড়ে ফেলছি ভাইয়া। SN1 হচ্ছে 321, তাহলে SN2 123। পোলার দ্রাবকে হয় SN1, তাহলে অপোলার বা নন পোলারে হয় SN2।
দুর্বল নিউক্লিওফাইলে হয় SN1, দ্যাট মিন্স সবল নিউক্লিওফাইলে হয় SN2। দুর্বল নিউক্লিওফাইল মানেই হচ্ছে নিউক্লিওফাইলের ঘনমাত্রা কম। নিউক্লিওফাইলের ঘনমাত্রা কম হলে হবে SN1, তাহলে ঘনমাত্রা বেশি হলে হবে SN2। SN1 এর ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টর, ইলেকট্রনের প্রভাবে ওটা নির্ভর করে, আর SN2 হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। এটা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, অনেকে অ্যালডোল ক্যানিজারো নিয়ে এখনো পড়ে আসো, আবার বলি অ্যালডোল আছে, এতে অ্যালডোল, এতে আলফা হাইড্রোজেন, এতে আছে অ্যালডোল আছে, ক্যানিজারো নাই, কথা শেষ। তাহলে এবার SN1 এর বৈশিষ্ট্যগুলো মনে রাখতেছি, SN2 তার বিপরীত। লাস্টেরটা ইলেকট্রনিক ফ্যাক্টর SN1, আর SN2 এরটা স্টেরিক ফ্যাক্টর, এটা মনে রাখলেই চলবে। অপসারণ বিক্রিয়া কাকে বলে, শ্রেণী বিভাগ মেকানিজম দরকার নাই। 2.10.5 বেনজিনের বহু প্রতিস্থাপন ও ওরিয়েন্টেশন। 2.10.5 তুমি খেয়াল করো, এখানে পরের পেজে বা নিচে ক লেখা একটা প্যারা আছে। টপিকস নাম্বার হচ্ছে 2.10.5। 2.10.5 আছে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। এখানে তুমি দেখো ভাইয়া উদাহরণ আছে, উদাহরণগুলো পড়তে হবে। সক্রিয়কারী বলতে কি বুঝো, আলোচনা করো, ওগুলো আসবে না। এই মূলকগুলো হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। আবার দেখো বোল্ড করে লেখা আছে সক্রিয়কারী মূলক অর্থপ্যারা নির্দেশক মূলক বলে। তার মানে মনে রাখবা যারাই সক্রিয়কারী তারাই অর্থপ্যারা। সক্রিয়কারীর আরেক নামই হচ্ছে অর্থপ্যারা। এখানে আরো কিছু উদাহরণ আছে ভাই। ওকে, উদাহরণগুলাই আসবে। অর্থপ্যারা বলতে কি বুঝো সেটা আসবে না, আসবে উদাহরণ। খতে যাও, খতে দেখো বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলকগুলো আছে, উদাহরণগুলো দেখে নি। NO2, CHO, SO3H এগুলা, আর এই যে উদাহরণগুলো। আবার দেখো বোল্ড করে লেখা আছে মেটা নির্দেশক মূলক বলা হয়। তার মানে হচ্ছে যারাই নিষ্ক্রিয়কারী তারাই মেটা। তাহলে দুইটা গ্রুপ হচ্ছে, একটা সক্রিয়কারী বা অর্থপ্যারা গ্রুপ, আর একটা নিষ্ক্রিয়কারী বা মেটা গ্রুপ। আমরা পড়বো শুধু উদাহরণগুলা। এই যে উদাহরণগুলা আমি একটা চার্ট করে দিলাম তোমাদের, উদাহরণ মনে থাকবে। কেন মনে থাকবে না, খুবই ইজি। অর্থপ্যারার উদাহরণগুলো দেখো আর ম্যাটার উদাহরণগুলো দেখো। সবার আগে ফার্স্ট কথা, এই দুই উদাহরণের মাঝখানে কি কোনো পার্থক্য আছে? আছে। এক নম্বর পার্থক্য হচ্ছে অর্থপ্যারাগুলো সব একক বন্ধন, ম্যাটার ভিতরে একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে কিন্তু কোনো বন্ধনই দেখা যাচ্ছে না। তাহলে ওই পার্থক্যতে আমি যাব না, ওটা বাদ। আরো সহজ পার্থক্য দেখো, অর্থপ্যারাগুলার সাইজ দেখো আর মেটাগুলার সাইজ দেখো। সাইজ অর্থপ্যারা OH, NH, CH এক বর্ণের বা দুই বর্ণের ব্যয়, ছোট ছোট। ফ্লোরিন, ক্লোরিন, মেটা অর্থপ্যারাগুলা ছোট ছোট। মেটাগুলা দেখো COOH 4 বর্ণ, COR, SOH, CHO 3 বর্ণ মিনিমাম। তাহলে মেটাগুলাকে একটু বড় বড় না? তাহলে আমরা মনে রাখবো মেটাগুলা মোটা মোটা। পড়া শেষ। মেটা মোটা, কথা শেষ। মেটা মানে নিষ্ক্রিয়কারী। তাহলে এবার কোশ্চেন শুনো ব্যা, ধরো স্যাররা কোশ্চেন করছে নিচের কোনটি মেটা। বাম পাশ থেকে 3টা দিল আর ডান পাশ থেকে একটা দিল। তার মানে তুমি বুঝলা স্যার আসলে বলছে নিচের কোনটা মোটকা, 4টার ভিতরে একটা থাকবে মোটকা, ওই মোটকাটা হচ্ছে মেটা। মেটা মোটা। তাহলে যদি কোশ্চেন আসে নিচের কোনটি অর্থপ্যারা, মানে হচ্ছে নিচের কোনটা চিকনা। বুঝতে পারছো? তাহলে এটা আবার মনে না থাকার কি আছে? একজন বলছে এটা মনে থাকে না, অসম্ভব। এটা ভুলে যাব না, এটা ভুলার সুযোগ নাই, এটা ভুলবো না। তাহলে মেটা মোটা, কিন্তু ঝামেলা আছে। দুইটা চিকনা শয়তান, চিকনা গুলো একটু শয়তান হয়, তারা দল পাল্টাইছে। ওই চিকনা দুইটা শয়তান তারা মেটার দলে চলে আসছে। এই দুইটা ব্যতিক্রম, একটু মনে রাখতে হবে। NO2 আর CN, এই দুইটা চিকনা কিন্তু চলে আসছে ম্যাটার দলে। এটা চিকনা শয়তান। ওকে, তাহলে এবার মেটাগুলা মোটা মোটা। কোন দুইটা ব্যতিক্রম? NO2 আর CN। চিকনাগুলা একটু শয়তান হয়, হ্যাঁ।
খেয়াল রেখো। ওকে, তাহলে এবার উদাহরণ পারবা তো নাকি? আমরা সব মনে রাখবো না, খালি ব্যতিক্রম দুটো মনে রাখবো। একজন বলছে উদাহরণ ছাড়া আর কিছু পড়তে হবে, আর কিছু পড়ারও নাই। আমরা পরীক্ষা দিব এমসিকিউ, এমসিকিউ তে উদাহরণ আসবে। ইওয়ান টু বিক্রিয়া একটু বলেন। বিক্রিয়া আসে না, যে জিনিস আসে না ওটা নিয়ে মাথা নষ্ট করে ফেলতেছ। দেন কেন অর্থ প্যারা হবে চিত্র সহ আলোচনা করো। 5-6টা পেজ, এগুলো পড়া লাগবে না। চলে আসো 2.11। অ্যালকেন প্রস্তুতি ও এর শনাক্তকারী বিক্রিয়া। খেয়াল করো, অ্যালকেনের কিছু বৈশিষ্ট্য এখানে দেয়া আছে এবং এখানে 100% লেখা। অ্যালকেনের বৈশিষ্ট্যগুলো একটু দেখাই দিই। CnH2SN+2, sp3 সংকরণ, চেইন সমানুতা ও আলোক সমানুতা দেখায়। C1 থেকে 4 পর্যন্ত গ্যাস, 5 থেকে 17 পর্যন্ত তরল, 18 পর থেকে কঠিন। অ্যালকেনের কাজ হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আসতে পারে, কিন্তু এটা কিভাবে পড়বা? অ্যালকেনের 2টা পেজ পরে তোমরা যদি 2.11.1 যাও, ওখানে পাবা অ্যালকিন। অ্যালকিনের পড়াগুলো ওই একই রকম। দেন তারপরের পেজে 2.11.2 যদি যাও, সেখানে পাবা অ্যালকাইন, ওটাও একই রকম। তাহলে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এই 100% প্যারাগুলো আলাদা করে পড়বো না। এই পড়াগুলো আমরা পড়বো বক্স, এই বক্সটা পড়বো। তোমাদের ক্লাস নোট এটা দেয়া আছে, তারপর একবার দেখাই দিবে। অ্যালকেন, অ্যালকেন, অ্যালকাইন সরাসরি এই বক্সটা পড়ে ফেললেই হবে। সাধারণ সংকেত দেখো সিরিয়াল করা, আগেই পড়ছি। CnH2SN+2, তারপরে 2 কম, তারপর আরো 2 কম। সংকরণ sp3 sp2 sp, তার মানে হচ্ছে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। কে কোন সমানুতা দেখায়? 4 নাম্বার। চেইন সমানুতা, আলোক সমানুতা হচ্ছে অ্যালকেনের। অ্যালকিন অবস্থান আর জ্যামিতিক, অ্যালকাইন হচ্ছে অবস্থান আর চেইন। এই নামগুলো আলাদা করে মনে রাখবা। 5 নাম্বার ভৌত অবস্থা। সবার ক্ষেত্রে দেখবা শুরুতে গ্যাস, তারপর তরল, তারপর কঠিন। তাহলে সবাই শুরুতে গ্যাস। কত পর্যন্ত গ্যাস? সবাই C4 পর্যন্ত গ্যাস। তাহলে কত পর্যন্ত গ্যাস? 4 পর্যন্ত। তাহলে তরল শুরু 5 থেকে। 5 থেকে প্রথমটা 17 পর্যন্ত তরল, তারপরেরটা 15, তারপরেরটা 11। 17, 15, 11। এরপর থেকে যা আছে সব হচ্ছে কঠিন। ব্যবহার অ্যালকেন জ্বালানি হিসেবে, অ্যালকিন অ্যালকাইন হচ্ছে পলিমার প্লাস্টিক হিসেবে। ঠিক আছে? তাহলে এই বক্সটা পড়লে আগের 3টা পড়া হয়ে যাবে। দেন আমি বইয়ে ফেরত আসি বেয়া। এখানে খেয়াল করো, কিছু শনাক্তকারী বিক্রিয়া আছে। অ্যালকেনের কিছু শনাক্তকারী বিক্রিয়া, অ্যালকিন, অ্যালকেন কেমিস্ট্রি বইতে অনেক অনেক শনাক্তকারী বিক্রিয়া আছে। এই শনাক্তকারী বিক্রিয়ার বর্ণনা, চিত্র এগুলো আসবে না। শনাক্তকারী বিক্রিয়া যেখানে থাকবে ওখান থেকে আমরা কি পড়বো একটু দেখে নাও। এই যে পরীক্ষাটার নাম পড়বো, ব্রোমিন পরীক্ষা। তাহলে অ্যালকিনের শনাক্তকারী পরীক্ষার নাম কি? ব্রোমিন পরীক্ষা। কি বর্ণ? লাল বর্ণ। জাস্ট এতটুক, আর কিছু না। যেখানেই শনাক্তকারী পরীক্ষা দেখবা, পরীক্ষার নামটা পড়বা আর কালারটা পড়বা। তাহলে ব্রোমিন পরীক্ষা কার শনাক্তকারী পরীক্ষা? উত্তর হচ্ছে অ্যালকিন। ব্রোমিন পরীক্ষায় কি বর্ণ দূর হয়? লাল। পরের পেজে আরেকটা পরীক্ষা আছে, বেয়ার পরীক্ষা। পরীক্ষাটার নাম পড়বা আর কালারটা হচ্ছে গোলাপি। নাম আর কালার। দ্যাট মিন্স বেয়া শনাক্তকারী বিক্রিয়া থেকে আমরা পড়বো যত জায়গায় পাবো নাম আর কালার। অ্যালকাইন, পরের পেজেও দেখো শনাক্তকারী বিক্রিয়া আছে। অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়াগুলো থেকে ওই একই কথা, নাম আর কালার, এটা পড়তে হবে। 2.11.3 আজকে লাস্ট টপিকস, অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড। হ্যালাইড মানে হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত যৌগ। শ্রেণী বিভাগের একটা কথা, হ্যালাইড কয় শ্রেণীতে বিভক্ত? 3 শ্রেণীতে বিভক্ত। এগুলোর প্রস্তুতি লাগে না ব্যা, ইম্পর্টেন্ট লাইনটা দেখো। 2.11.3 এর পরের পেজ, এখানে দেখো কিছু ক্রম আছে। এই যে এই ক্রমটা অ্যালকোহলের বিক্রিয়ার ক্রম 321। আমি 123, 321 আগেই পড়ে ফেলছি। এই লাইনটা এখন দেখো, HX এর বিক্রিয়ার ক্রম হচ্ছে আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লোরাইড। এটা HX এর বিক্রিয়ার ক্রম। হ্যালাইডের বিক্রিয়ার ক্রম।
হ্যালাইডের আরো কিছু ক্রম আছে পরের পেজে। এখানে দেখো দাগানো লাইনটা HX এর সক্রিয়তার ক্রম, আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লোরাইড। তাহলে HX এর বিক্রিয়ার ক্রম, HX এর সক্রিয়তার ক্রম এলোমেলো করে দিয়ে 4 অপশন বানানো যায় না। আমাদের কেমিস্ট্রি বইতে HX এর শুধু 2টা ক্রম না 8টা ক্রম আছে। HX এর অম্ল ধর্মের ক্রম, জারণ ক্ষমতার ক্রম, মেরু প্রবণতার ক্রম, অনেকগুলো আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে। তাহলে HX এর সবগুলা ক্রম 8টা ক্রম আমরা শর্টকাট নিয়মে পড়ে ফেলি। এই যে হ্যালাইডের ক্রম, হ্যালাইডের ক্রমগুলা শর্টকাট হচ্ছে এটা। 2 টাইপের হয় হ্যালাইডের ক্রম, আয়োডাইড গ্রেটার দেন ব্রোমাইড গ্রেটার দেন ক্লোরাইড গ্রেটার দেন ফ্লোরাইড এরকম হয়, অথবা উল্টাটা ফ্লোরাইড গ্রেটার দেন ক্লোরাইড গ্রেটার দেন ব্রোমাইড গ্রেটার দেন আয়োডাইড। কেমিস্ট্রি বইতে এরকম ক্রম আছে টোটাল 8টা। এর মাঝখানে সুবিধার কথা হচ্ছে নিচেরটা হচ্ছে 2টা, ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড। এই টাইপের ক্রম কোন 2টা? একটা হচ্ছে হ্যালাইডের মেরু প্রবণতার ক্রম, আর একটা হচ্ছে হ্যালাইডের বন্ধন বিয়োজন এনথালপির ক্রম। এই 2টা ক্রম হচ্ছে নিচেরটা। তাইলে এই 2টা ছাড়া আর বাকি সব হবে উপরেরটা। দ্যাট মিন্স হ্যালাইডের সক্রিয়তার ক্রম উপরেরটা, জারণ ক্ষমতার ক্রম উপরেরটা, তীব্রতার ক্রম উপরেরটা, মেরু প্রবণতা নিচেরটা। তাহলে 2টা মনে রাখো, নিচের 2টা, এই 2টা, বাকি সব উপরেরটা। ঠিক আছে? ওকে, বইয়ে ফেরত আসি। দেখো এখানে স্টার দেয়া কিছু লাইন আছে। এই লাইনটা দেখো, অ্যালকেনে উপস্থিত বিভিন্ন প্রকার হাইড্রোজেন পরমাণুর সক্রিয়তার ক্রম হচ্ছে 321। এই টেকনিক কিন্তু আগেই শিখে ফেলছি। 321। দেন হ্যালোজেনের সক্রিয়তার ক্রম, ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। একটু আগে আমি যেটা দেখাইছি ওটা ছিল হ্যালাইডের সক্রিয়তার ক্রম, আর এখন তোমরা যেটা দেখতেছো এটা কিন্তু হ্যালাইড না, হ্যালোজেনের সক্রিয়তার ক্রম। আমাদের কেমিস্ট্রি বইতে হ্যালোজেনের সক্রিয়তার ক্রম ছাড়া আরো অনেক ক্রম আছে, অনেক। হ্যালোজেনের আয়নীকরণ শক্তির ক্রম, তড়িৎ ঋণাত্মকতার ক্রম, ইলেকট্রন আসক্তির ক্রম, জারণ ক্ষমতার ক্রম, অম্লধর্মের অনেক আছে। সেকেন্ড পেপারে কম, ফার্স্ট পেপার পর্যায়ভিত্তিক ধর্ম ওই চ্যাপ্টারে আছে ভুরি ভুরি। টোটাল হ্যালোজেনের ক্রম কেমিস্ট্রি বইতে আছে 18টা। তাহলে এই হ্যালোজেনের ক্রমগুলা শর্টকাট দিয়ে শেষ করি। হ্যালোজেনের ক্রমগুলা দেখো ভাইয়া, হ্যালোজেনের ক্রমগুলা 2 টাইপের। হ্যালোজেনের ক্রম হতে পারে ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন এরকম, আর না হয় উল্টা, ফ্লোরিন লেস দেন ক্লোরিন লেস দেন ব্রোমিন আয়োডিন, মানে আয়োডিনের দিকে বেশি আর না হয় ফ্লোরিনের দিকে বেশি। টোটাল হ্যালোজেনের ক্রম আছে 18টা, কিন্তু উপরেরটা বেশি 14 জায়গায় আর নিচেরটা 3 জায়গায়। তাহলে আমরা নিচেরটা মনে রাখবো। কোন 3টা? নিচেরটা। ওই লাইনটা মনে রাখার জন্য একটা লাইন, ভ্যান ডার ওয়ালস পাগল, এই লাইনটা মনে রাখলে হবে। কে পাগল? ভ্যান ডার ওয়ালস, বিজ্ঞানী পাগল। ভ্যান ডার ওয়ালস পাগল দিয়ে 3টা ক্রম হয় কি কি? একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বলের ক্রম। হ্যালোজেনের ভ্যান ডার ওয়ালস বলের ক্রম ওই যে নিচেরটার মতো। পা, পা দিয়ে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। তাহলে পা দিয়ে কি? পারমাণবিক ব্যাসার্ধ। আর গল, গল দিয়ে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম। গল মিন্স গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তাহলে ভ্যান ডার ওয়ালস বল, পারমাণবিক ব্যাসার্ধ, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এই কয়টা ক্রম হচ্ছে নিচেরটা, বাকি সব উপরেরটা। তাহলে হ্যালোজেনের সক্রিয়তার ক্রম, তড়িৎ ঋণাত্মকতার ক্রম, জারণ ক্ষমতার ক্রম, অম্লধর্মের ক্রম সব উপরেরটা। ওকে, একটা ব্যতিক্রম আছে, এই যে ব্যতিক্রমটা, ইলেকট্রন আসক্তির ক্রমটা উপরেরটার মতোই, কিন্তু ক্লোরিনটা আগে চলে আসে। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি। এই ব্যতিক্রমীটাই ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তাহলে হ্যালোজেনের কি 18টা ক্রমই আমরা এখন পারবো না? পারবো। ওকে, এই ক্রমগুলা দিয়ে ক্রম আকারে যেমন কোশ্চেন আসতে পারে, আবার অন্যভাবেও আসতে পারে। কিভাবে? একটু উত্তর দাও। ধরো এই কোশ্চেনটা আসছে, নিচের কোন পরমাণুটার ইলেকট্রন আসক্তি সর্বাধিক? অপশন এ ফ্লোরিন, অপশন বি ক্লোরিন, অপশন সি ব্রোমিন, অপশন ডি আয়োডিন। কি হবে উত্তর?
নিচের কোন পরমাণুটার ইলেকট্রন আসক্তি সর্বাধিক? কি হবে? ইয়েস। তাহলে নিচের কোন পরমাণুটার ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? কি হবে উত্তর? ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন। সর্বনিম্ন ইলেকট্রন আসক্তি কার? ইয়েস। তাহলে অন্যগুলা থেকেও যদি সর্বাধিক সর্বনিম্ন আসে অসুবিধা আছে? উত্তর দাও। নিচের কোন পরমাণুটার গলনাঙ্ক সর্বাধিক? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কি হবে? নিচের কোন পরমাণুটার গলনাঙ্ক সর্বাধিক? গলনাঙ্ক আয়োডিন। লাস্ট উত্তর দাও। নিচের কোন পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? তড়িৎ ঋণাত্মকতা। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কি হবে? ইয়েস, মিম। তাহলে কে সর্বাধিক কে সর্বনিম্ন ওরকম কোশ্চেনও এখানে আছে, আবার ক্রমগুলোও আছে। আশা করি এগুলো আমাদের প্যাচ লাগবে না। তারপরে অ্যালকাইল হ্যালাইডের শনাক্তকারী বিক্রিয়া। শনাক্তকারী বিক্রিয়া মানে হচ্ছে আমরা এখান থেকে পরীক্ষাটার নাম আর কালার পড়ব। লাস্ট পেজ, হ্যালোজেন ও অ্যালকেনের বিশেষ ব্যবহার। এই বিশেষ ব্যবহার থেকে আগে 5টা হেডলাইন পড়ব। হেডলাইন গুলা: দ্রাবক রূপে, ড্রাই ওয়াশিং তরল রূপে, চেতনানাশক রূপে, অগ্নি নির্বাপক রূপে, আর হচ্ছে হিমায়ক রূপে। ওকে। আর ভিতর থেকে আমরা পড়ব কোনটাতে কোনটা ব্যবহার করা হয়। দ্রাবক রূপে কি ব্যবহার করা হয়, ড্রাই ওয়াশিং রূপে কি ব্যবহার করা হয়, চেতনানাশক রূপে কি ব্যবহার করা হয়। ঠিক আছে? ওকে। তার মানে ব্যবহারের এই 5টা হেডলাইন আগে মুখস্থ করব, আর তারপর কোনটার ভিতরে কোন যৌগ ব্যবহার করা হয় সেটা আমরা পড়ব। ঠিক আছে? এতটুকু পর্যন্ত পড়লে আমাদের আজকের পড়া শেষ অ্যালকোহল থেকে পরের ক্লাস। ওকে, লাস্ট কিছু কথা বলে আমি শেষ করে দেব। আলফা কার্বন, ক্যানিজারো আর অ্যালডোল দুইটাতে আছে। আলফা কার্বনের কথা বলি নাই অদিতি, আলফা হাইড্রোজেনের কথা বলছি। আলফা হাইড্রোজেন, হাইড্রোজেন কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে ওই আলফা হাইড্রোজেনের কথা বলছি। ঠিক আছে? আচ্ছা, অনেকে মোটিভেশন চাচ্ছে, আমি একটা সিম্পল কথা বলি, যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম তেমন ফল। আমি যখন তোমাদের মতো ছিলাম, ইন্টারমিডিয়েটে যখন পড়তাম ততটা সিরিয়াস ছিলাম না, এবং আমার এসএসসি এইচএসসির রেজাল্ট খুব বেশি ভালো না, কারণ আমি তখন খুব বেশি পড়ি নাই। এ প্লাস ছিল বাট গোল্ডেন ছিল না। এসএসসি তে 2টা সাবজেক্টে মিস, ইন্টারমিডিয়েটে আমার 3টা সাবজেক্টে এ প্লাস মিস গেছে। ইভেন বায়োলজিতে আমার এ প্লাস আসে নাই। বাট যখন ভর্তি পরীক্ষা আসছে তখন আবার পড়াশোনা করছি, এবং আমার পক্ষে ডিএমসি তে চান্স পাওয়া সম্ভব হচ্ছে। সহজ কথা, যেমন কর্ম তেমন ফল। তো পড়াশোনা করো। জৈব রসায়ন চ্যাপ্টারটা কঠিন কিন্তু অসম্ভব না। আমি চেষ্টা করছি যতটুকু ইজি করা যায়। তারপরে অনেক বড় চ্যাপ্টার, এটা অনেকবার পড়তে হবে। বারবার পড়লে এক সময় এটা সহজ হয়ে যাবে। বেস্ট অফ লাক সবার জন্য। আজকের মতো ক্লাস শেষ। থ্যাংক ইউ।